আমরা এবার আলোচনা করব শব্দ এবং বিভিন্ন প্রকার তরঙ্গ নিয়ে। আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের তরঙ্গের মুখোমুখি হই। যেমন আমরা যখন ঘুম থেকে উঠি, একটা অ্যালার্ম ক্লকের শব্দ আমাদের কানে এসে হানা দেয়। সেই অ্যালার্ম ক্লক থেকে যে শব্দ তরঙ্গ আকারে আমাদের কানে আসে এবং তারপরে আমরা আমাদের শ্রবণানুভূতিতে সঞ্চারিত হয় এবং তখন আমরা শুনে ঘুম থেকে উঠি। তারপর আমরা যখন ওয়াশরুমে যাই, যখন আমরা ট্যাপটা ছাড়ি, তখন আমরা দেখি যে পানিটা নিচে পড়ে আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে, ওইখানে একটি তরঙ্গ আমরা দেখতে পারি। এরকম প্রতিনিয়ত আমরা চলতে ফিরতে বিভিন্ন ধরনের তরঙ্গের মুখোমুখি হই। তরঙ্গের সংজ্ঞা যদি বলতে চাই, তাহলে তরঙ্গ হচ্ছে যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থানান্তরিত করে না, তাকে তরঙ্গ বলে। অর্থাৎ আমি যদি একটি পুকুরের কথা চিন্তা করি, এটি হচ্ছে একটি পুকুরের পানি। এখন আমি একটি ঢিল আমি যদি পুকুরের ভেতরে ফেলি, তাহলে এই ঢিলটি যখন পানির ভেতরে পড়বে তখন সে এখানে একটি শক্তি উৎপন্ন করবে এবং সেই শক্তিটা আস্তে আস্তে এই দিকে ছড়িয়ে যাবে এবং দুই সাইডেই ছড়িয়ে যাবে। এখানে যে পানির কণা আছে সেই শক্তির প্রভাবে একবার উঠবে একবার নামবে। এখানে যে পানির কণা আছে সেই শক্তির প্রভাবে একবার উঠবে একবার নামবে। এরকম করে আশেপাশে সবগুলো পানির কণাগুলোই একবার করে উঠবে নামবে। এরকম করে এখানে এই স্থানে যদি ঢিলটা পড়ে থাকে, তার পাশের পানিতে এরকম একটি ঢেউ দেখতে পাবো আমরা। এখানে কিন্তু পানির কোনো কণাই তাদের নিজেদের জায়গা ছেড়ে যাবে না, তারা যেখানে ছিল সেখানেই থাকবে। শুধুমাত্র এই এই ঢিলটা পড়ার কারণে যে শক্তি উৎপন্ন হয়েছে, সেখান থেকে যে পর্যাবৃত্ত আন্দোলন তৈরি হয়েছে, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পর পর এখানে একটি যে ওয়েভ চলে যাচ্ছে, সেই শক্তির প্রভাবে এই কণাগুলো উপরে নিচে ওঠানামা করতে থাকবে এবং সেটিকে দেখে আমরা দেখতে পাবো যে পানির ভিতরে একটি তরঙ্গ ছড়িয়ে যাচ্ছে। এটি হচ্ছে তরঙ্গ। অর্থাৎ তরঙ্গের যে মূল পয়েন্ট সেটি হচ্ছে জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করবে কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থানান্তরিত করবে না। এটি হচ্ছে তরঙ্গের মূল বক্তব্য। যখন তরঙ্গ সৃষ্টি হবে তখন একটি পর্যাবৃত্ত আন্দোলন জড় মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করবে কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থানান্তরিত করবে না। একটা জিনিস বলে রাখা ভালো, আমরা যখন দেখি যে সমুদ্রের পাড়ের ঢেউগুলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে এসে সেগুলো আস্তে আস্তে সমুদ্রের তীরে ঢেউগুলো এসে আছড়ে পড়ে। সেক্ষেত্রে কিন্তু পানিগুলোর স্থান এক জায়গা থেকে অন্য জায়গাতে যায়, কিন্তু সেটি কিন্তু তরঙ্গের কারণে যায় না, সেটি মূলত যায় হচ্ছে বাতাসের কারণে। এই যে সমুদ্রের পানিগুলো যদি আমরা চিন্তা করি, সমুদ্রের পানিগুলো এখানে যে বাতাস প্রবাহিত হয় সমুদ্রে, সেই বাতাস কিন্তু পানিকে আস্তে আস্তে করে তীরে নিয়ে আসে। সেটি কিন্তু অন্য কেস। তরঙ্গের ক্ষেত্রে যেটি হয়, এই যে ঢিল, পানিতে ঢিল মারা, এটি একটি তরঙ্গ সৃষ্টি করার প্রক্রিয়া। সেটি হলে কিন্তু এখানে কিন্তু ওয়েভ হবে, কিন্তু পানির যে পার্টিকল আছে সেগুলো কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হবে না। তরঙ্গ মূলত দুই প্রকার। প্রথমটি হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ বা আর্ট তরঙ্গ এবং দ্বিতীয়টি হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লম্বিক তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ হচ্ছে যেমন পানি অথবা আলোর তরঙ্গ, এগুলো হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে যেটি বলেছি যে এটি হচ্ছে কোনো একটি স্থির কণা ছিল, সেটিতে আমি শক্তি সঞ্চারিত করলাম, পর্যাবৃত্ত আন্দোলনের ভেতরে আনলাম, তখন আস্তে আস্তে এখানে কণাগুলো এখানে স্থির অবস্থায় ছিল, আস্তে আস্তে সেটি এভাবে করে একটি তরঙ্গ শীর্ষ এবং তারপর আবার স্থির অবস্থা, তারপর আবার তরঙ্গপাত, এটি হচ্ছে তরঙ্গপাত এবং এটি হচ্ছে তরঙ্গ শীর্ষ। এভাবে করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে থাকবে। এটি হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। অর্থাৎ অনুপ্রস্থ তরঙ্গ একটি তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গপাত গঠন করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায়। যে কোনো দিকে সেই তরঙ্গের সর্বোচ্চ সরণকে আমরা বলছি বিস্তার। যেমন এই কণাগুলোর যখন সরণ হচ্ছে, তখন যে কোনো দিকে তার সর্বোচ্চ সরণ হচ্ছে এই পরিমাণ, এটাকে আমরা বলবো বিস্তার অথবা অ্যামপ্লিটিউড। এবার আসা যাক অনুদৈর্ঘ্য তরঙ্গে। অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ হচ্ছে যেমন স্প্রিং এর তরঙ্গ অথবা শব্দ তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ সাধারণত সংকোচন এবং প্রসারণ সৃষ্টির মাধ্যমে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায়।
যেমন আমরা যদি একটি টিউনিং ফর্কের কথা চিন্তা করি, এটি একটি টিউনিং ফর্ক, এটির সামনে যে বাতাস আছে, বায়ুমণ্ডলটা স্বাভাবিক এভাবে করে বিভিন্ন স্তরে স্তরে আমরা মনে করছি সজ্জিত আছে। এখন এই টিউনিং ফর্কটাকে যদি আমি নাড়িয়ে দেই, তখন এই টিউনিং ফর্কটা নড়তে থাকবে। নড়ে যখন এইদিকে আসবে, তখন এই টিউনিং ফর্কের এখান থেকে যে শক্তিটি আসবে সেটির কারণে এখানে বায়ুমণ্ডলে এখানে একটি সংকোচনের সৃষ্টি হবে। আবার যখন টিউনিং ফর্কটি নড়ে এই সাইডে আসবে, তখন এখানে এই সাইডের বায়ুমণ্ডলগুলো ফাঁকা হয়ে যাবে এবং সেই সংকোচনটি আস্তে করে এই মাঝখানের দিকে চলে আসবে। এভাবে করে সংকোচন এবং প্রসারণ সৃষ্টির মাধ্যমে যে তরঙ্গ সামনের দিকে এগিয়ে যায় সেটিকে বলছি আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ। কিন্তু আমরা যখন শব্দের বিভিন্ন গুণাবলী অর্থাৎ শব্দের তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক এগুলো পড়বো, তখন আমরা দেখব এই শব্দটাকে শব্দের আমরা যখন প্রকাশ করব, তখন সেই তরঙ্গটাকে আমরা দেখব এভাবে সংকোচন এবং প্রসারণ হিসেবে প্রকাশ করছি না। তখন আমরা তাকে এরকম করে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাত এভাবে করে অনুপ্রস্থ তরঙ্গের মতো করে আমরা শব্দ তরঙ্গটাকে এক্সপ্রেস করছি। এটি হচ্ছে শুধুমাত্র আমরা যখন খাতায় কোনো কিছু বোঝাই বা বইয়ে যখন বোঝানো হয়, বোঝার সুবিধার্থে শব্দকে এরকম অনুপ্রস্থ তরঙ্গের মতো করে দেখানো হয়, কিন্তু শব্দ কিন্তু প্রকৃতপক্ষে অনুদৈর্ঘ্য তরঙ্গ, অর্থাৎ শব্দ কিন্তু সংকোচন এবং প্রসারণ সৃষ্টির মাধ্যমে সামনের দিকে এগিয়ে যায়। এবার আমরা দেখব তরঙ্গের বৈশিষ্ট্য। আগে বলেছি তরঙ্গের সবচেয়ে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে মাধ্যমের কণার স্পন্দন গতির ফলে তরঙ্গ সৃষ্টি হবে, কিন্তু কণাগুলোর কোনো স্থায়ী স্থানান্তর হবে না। যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন, অর্থাৎ মাধ্যম ছাড়া কোনো তরঙ্গ সঞ্চালিত হবে না। তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে। তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, অর্থাৎ তরঙ্গ একক সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটি নির্ভর করবে মাধ্যমের প্রকৃতির উপরে। একই পদার্থ কিন্তু বিভিন্ন মাধ্যমে দেখা যাবে একই সময়ে ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করছে। তরঙ্গের প্রতিফলন, প্রতিসরণ এবং উপরিপতন ঘটে, এগুলো হচ্ছে তরঙ্গের বৈশিষ্ট্য। এবার আমরা তরঙ্গ বিষয়ে কিছু ফান্ডামেন্টাল সংজ্ঞা জানব। প্রথমে এখানে আছে পূর্ণ কম্পন বা স্পন্দন। তরঙ্গ সৃষ্টিকারী কণা কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করে একই দিকে পুনরায় ওই বিন্দুতে ফিরে এলে তাকে আমি বলবো একটি পূর্ণ স্পন্দন। ছবিতে যদি দেখা যায়, এখানে একটি আমি চাকার কথা চিন্তা করি, একটি চাকা, সেটি আমি মনে করি সেটি ঘুরছে, এই দিকে ঘুরছে। তাহলে এখানে যে কণাটি আছে সেটি এভাবে করে পুরোটা ঘুরে আবার যখন এই প্রান্তে আসবে, তখন তার একটি পূর্ণ কম্পন সম্পন্ন হবে। এখন এটিকে যদি আমি গ্রাফে দেখাই, এটি হচ্ছে সরণ, আর এদিকে আমি দেখাচ্ছি সময়। এক্স অক্ষ বরাবর দেখাচ্ছি সময়, আর ওয়াই অক্ষ বরাবর দেখাচ্ছি সরণ। তাহলে এই যে আমার যে কণাটি, এটিকে আমি ধরে নিচ্ছি সাম্যাবস্থা, অর্থাৎ যখন টি ইকুয়ালস টু 0, এখানে যখন টি ইকুয়ালস টু 0, তখন আমার চাকার এই প্রান্তটি সাম্যাবস্থায় আছে। আস্তে আস্তে যত সময় যাচ্ছে, চাকার এই প্রান্তটি আস্তে আস্তে এদিকে যাচ্ছে এবং এইখানে আবার সর্বোচ্চ অবস্থানে আসছে, অর্থাৎ এভাবে করে এখানে এসে সর্বোচ্চ অবস্থানে আসলো। আবার এভাবে করে নামতে 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 আবার সেই একই সাম্যাবস্থায় চলে আসলো। তারপর সেটি ঘুরতে ঘুরতে এভাবে করে আবার এই অবস্থানে আসলো। তারপরে আবার সেটি ঘুরতে ঘুরতে একদম যেখান থেকে শুরু হয়েছিল সেখানে এসে থামলো। এই যে একটি তরঙ্গ কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার একই দিকে পুনরায় সেই বিন্দুতে যখন এসে থামছে, এই পুরো যতটুকু সে এই ঘটনা যতটুকু সে দূরত্ব অতিক্রম করছে, এই পুরো ব্যাপারটিকে আমরা বলছি একটি পূর্ণ স্পন্দন। অর্থাৎ তরঙ্গ সৃষ্টিকারী কোনো কণা এই বিন্দু থেকে শুরু করে আবার যখন এই বিন্দু থেকে শুরু করে আবার ঘুরে যখন এই বিন্দুতে আসছে, তখন আমি বলবো যে একটি পূর্ণ কম্পন সম্পন্ন হয়েছে। এবার আছে পর্যায়কাল। তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণার একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে ওই তরঙ্গের পর্যায়কাল বলে। পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি টি সমান 0 সময়, টি কষ্ট 0 সময় যাত্রা শুরু করে
তার একটি পূর্ণ কম্পন শেষ করতে তার এতটুকু সময় লেগেছে, অর্থাৎ এই স্থানে তার যে সময়টি, সেই সময়টি হচ্ছে পর্যায়কাল। অর্থাৎ এই যে চাকাটা এখান থেকে শুরু করেছিল, একবার পুরোটা ঘুরে আবার এখানে আসতে তার যে পরিমাণ সময় খরচ হবে সেটিকে আমরা বলবো হচ্ছে পর্যায়কাল। পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করা হয়, যেহেতু পর্যায়কাল সময়, পর্যায়কালের একক হচ্ছে সেকেন্ড। এরপর আসবো কম্পাঙ্ক। তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণা 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে পারে, অর্থাৎ প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে পারবে তাকে ওই কণার বা ওই তরঙ্গের কম্পাঙ্ক বলা হয়। কম্পাঙ্ককে এফ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ফ্রিকোয়েন্সি। অর্থাৎ এই যে আমরা এখান থেকে শুরু করে এই চাকাটি আবার যখন এই বিন্দুটি এখানে এসে পৌঁছায়, তখন আমরা বলবো একটি পূর্ণ কম্পন সম্পন্ন হয়েছে। এরকম 1 সেকেন্ডে এই চাকাটি যতগুলো পূর্ণ কম্পন প্রদান করতে সক্ষম, সেই সংখ্যাটিকে আমরা বলবো কম্পাঙ্ক। সে যদি 1 সেকেন্ডে 2 বার পুরোপুরি ঘুরে, তাহলে আমি বলবো যে চাকার কম্পাঙ্ক হচ্ছে 2 হার্টজ। কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ। এখানে কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক হচ্ছে F = 1/t, অর্থাৎ 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন দিতে পারে। আমরা জানি যে একটি পূর্ণ কম্পন দেওয়ার সময়কে আমরা বলছি টি। তাহলে 1 সেকেন্ডে সে, অর্থাৎ হচ্ছে সে একটি পূর্ণ কম্পন দিতে তার টি সময়ে সে দিতে পারে একটি পূর্ণ কম্পন। তাহলে 1 সেকেন্ডে সে দিতে পারবে 1/t সংখ্যক পূর্ণ কম্পন। এজন্য এই ফ্রিকোয়েন্সি F = 1/t। সাধারণ ঐকিক নিয়ম আমরা আবার বলছি যে একটি কণা তার একটি পূর্ণ কম্পন দেওয়ার সময় হচ্ছে টি সেকেন্ড, তাহলে সে টি সেকেন্ডে সে পূর্ণ কম্পন সম্পন্ন করতে পারছে একটি, তাহলে 1 সেকেন্ডে সে পারবে 1/t। সাধারণ ঐকিক নিয়ম, যেহেতু কম্পাঙ্ক হচ্ছে F = 1/t এবং টি এর একক সেকেন্ড, তার মানে কম্পাঙ্কের একক হচ্ছে 1/সেকেন্ড বা সেকেন্ড ইনভার্স 1। এই সেকেন্ড ইনভার্স 1 কেই হার্টজ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ কম্পাঙ্কের এসআই একক হচ্ছে হার্টজ। এবার আমরা আসব বিস্তার কি। তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণা সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকের সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গের বিস্তার। যেমন এখানে এই তরঙ্গটি সাম্যাবস্থান থেকে সর্বাধিক এই পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে, কাজেই এই কণাটির বিস্তার হচ্ছে এতটুকু। এখানে এই ছবিটাতে আমরা দেখি যে সাম্যাবস্থান থেকে তরঙ্গটির সর্বোচ্চ অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এতখানি। এটিকে আমরা বলবো হচ্ছে বিস্তার অথবা অ্যামপ্লিটিউড। এটিকে এ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে অতিক্রান্ত সর্বোচ্চ দূরত্ব হচ্ছে বিস্তার। এরপর আসা যাক দশা। দশা হচ্ছে তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণার যে কোনো মুহূর্তের গতির সম্মুখ অবস্থাকে আমরা বলবো দশা। যে কোনো মুহূর্তের গতির সম্মুখ অবস্থাকে আমরা বলবো দশা। কোনো একটি মুহূর্তের গতির অবস্থা বলতে ওই মুহূর্তের কণাটির সরণ, বেগ, ত্বরণ ইত্যাদিকে বোঝায়। অর্থাৎ আমি যদি বলি যে এই পয়েন্টে কণাটির দশা কত, আমরা সেই দশার ইকুয়েশন থেকে আমরা কণাটির সরণ, বেগ, ত্বরণ ইত্যাদি বের করতে পারবো। এবার আমরা দেখব তরঙ্গ দৈর্ঘ্য কি। একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে যে সময় লাগে সে সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য। অথবা তরঙ্গের উপর পরপর দুটি সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্বই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে আমরা এখন যদি এখানে একটি গ্রাফ আঁকি, এদিকে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব আর এদিকে হচ্ছে আমার সাম্যাবস্থা থেকে সরণ, তাহলে আমরা জানি একটি তরঙ্গ এভাবে করে সামনের দিকে এগিয়ে যায়। তাহলে এই যে একটি পূর্ণ স্পন্দন হওয়ার যে সময়, অর্থাৎ এই যে এখান থেকে শুরু করে আবার এখানে ফিরে আসা, এই সময়ের ভিতরে তরঙ্গটি যে পরিমাণ দূরত্ব অতিক্রম করবে তাকে আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় ল্যামডা দিয়ে। এই ল্যামডা প্রতীক দিয়ে তরঙ্গ দৈর্ঘ্যকে প্রকাশ করা হয়। অথবা দুটি সমাদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এই যে এখানে যে কণাটি আছে এই কণাটি, এবং আমরা যদি তরঙ্গটিকে কন্টিনিউ করতে থাকি সামনে, এই কণাটি, এই দুটি কণা কিন্তু সমদশা সম্পন্ন। কেননা এই অবস্থানে এই কণাটির সরণ, বেগ, ত্বরণ ইত্যাদি যত, এই কণাটির সরণ, বেগ, ত্বরণ ঠিক
তাই, কারণ কণাটি এখান থেকে শুরু করে এখানে এসে আবার এখান থেকে শুরু করে এভাবে করে চলছে, অর্থাৎ এখান থেকে সে এতখানি দূরত্ব যাওয়ার পরে সে তার সর্বোচ্চ অবস্থানে চলে যায়, আবার একইভাবে এখান থেকে শুরু করে সে এখানে তার সর্বোচ্চ অবস্থানে চলে যাচ্ছে। এই জন্য এই দুইটি পয়েন্টে কণাটির সরণ, বেগ, ত্বরণ ইত্যাদি সমান হবে। এই দুটি পয়েন্ট হচ্ছে সমদশা সম্পন্ন। একইভাবে আবার যদি এই পয়েন্টটির কথা চিন্তা করি, তাহলে এই পয়েন্টটি আর এই পয়েন্টটি এরা হচ্ছে সমদশা সম্পন্ন। এরকম দুটি সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা। এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, একটি তরঙ্গ যদি আমরা আঁকি এখানে, এই যে একটি পূর্ণ তরঙ্গ, এই পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, তাহলে এই অর্ধ তরঙ্গের দৈর্ঘ্য হবে হচ্ছে ল্যামডা বাই 2, এবং একটি কণার সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ অবস্থানে যেতে অথবা সর্বোচ্চ অবস্থান থেকে আবার আবার শূন্য অবস্থানে ফিরে আসতে তার যতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটিকে আমরা বলবো হচ্ছে ল্যামডা বাই 4। এগুলো অর্থাৎ একটি কণা তার প্রতিটি যে তার এই যেভাবে করে শূন্য অবস্থান থেকে সর্বোচ্চ অবস্থানে যাচ্ছে ল্যামডা বাই 4 দূরত্ব অতিক্রম করে, আবার সর্বোচ্চ অবস্থান থেকে আবার শূন্য অবস্থানে আসছে ল্যামডা বাই 4 দূরত্ব অতিক্রম করে। আর এই পুরো একটি পূর্ণ স্পন্দন হওয়ার যে দৈর্ঘ্য হবে সেটি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ যে সময় একটি তরঙ্গ একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করে সেই সময় সে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলছি তরঙ্গ দৈর্ঘ্য। এবার আসা যাক শব্দ কি। শব্দ শক্তির একটি বিশেষ রূপ যা আমাদের কানে শ্রবণের অনুভূতি জন্মায়। বস্তুর কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়, বস্তুর কম্পন থেমে গেলে শব্দ থেমে যায়। আমরা দেখব যে একটি ধাতুর একটি প্লেট বা পাত্রকে আমরা যদি মাটিতে ছেড়ে দেই তাহলে এটি যতক্ষণ কাঁপতে থাকবে ততক্ষণ শব্দ তৈরি হবে, এবং যখনই আমরা পাত্রটিকে চেপে ধরবো তখনই শব্দের কম্পন থেমে যাবে এবং শব্দও থেমে যাবে। অর্থাৎ যতক্ষণ এই তরঙ্গ সৃষ্টি করতে থাকবে ততক্ষণ আমরা শ্রবণের অনুভূতি আমাদের ভিতরে আসতে থাকবে। যখনই আমরা কম্পনটিকে থামিয়ে দেব তখন তরঙ্গের ফ্লো থেমে যাবে এবং আমরাও আর শব্দটি শুনতে পাবো না। বস্তুর কম্পন পরিমাপের জন্য হার্টজ একক ব্যবহার করা হয়, এটা আমরা আগেই দেখেছি। আর শব্দ পরিমাপের জন্য ব্যবহার করা হচ্ছে ডেসিবেল একক। ডেসিবেল এককটি আমরা সামনে আরো বিস্তারিত করব। এবার আসা যাক শব্দের বেগ নিয়ে। কোন মাধ্যমে শব্দ প্রতি সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় শব্দের বেগ। আমরা সাধারণ বেগ বলতে কিন্তু আমরা এটাই বুঝি, কোনো জিনিস প্রতি সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করবে। একইভাবে কোনো মাধ্যমে শব্দ প্রতি সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলছি শব্দের বেগ। স্বাভাবিক তাপমাত্রায় এবং স্বাভাবিক চাপে শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। এটি হচ্ছে আসলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং স্বাভাবিক চাপে। এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে শব্দের বেগ 0.61 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পায়। অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে শব্দের বেগ হবে 332.61 মিটার পার সেকেন্ড। এভাবে করে আস্তে আস্তে বাড়তে থাকবে। শব্দের বেগ দুইটি জিনিসের উপর নির্ভর করে, একটি হচ্ছে মাধ্যমের ঘনত্ব, আরেকটি হচ্ছে মাধ্যমের স্থিতিস্থাপকতা। বাতাসে আর্দ্রতা বেড়ে গেলে শব্দের বেগ বাড়ে, কেননা বাতাসে আর্দ্রতা বাড়লে বাতাসের ঘনত্ব কমে যায় এবং তখন শব্দের বেগ বাড়ে। আমরা আগে বলেছি যে শব্দের বেগ দুটি জিনিসের উপর নির্ভর করে, একটি হচ্ছে মাধ্যমের ঘনত্ব, আরেকটি হচ্ছে স্থিতিস্থাপকতা। শব্দের বেগ হচ্ছে স্থিতিস্থাপকতার সাথে বর্গমূলের সমানুপাতিক এবং ঘনত্বের সাথে বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটি হচ্ছে শব্দের বেগের সাথে স্থিতিস্থাপকতা এবং ঘনত্ব, এটি হচ্ছে ঘনত্ব এবং এটি হচ্ছে স্থিতিস্থাপকতা গুণাঙ্ক, এদের সম্পর্ক। কোনো মাধ্যমের স্টিফনেস যত বেশি হবে কম্পন উৎপাদন এবং শব্দ চলাচল তত সহজতর হবে। এই জন্য কঠিন মাধ্যমে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি। কঠিন মাধ্যমে শব্দ সবচেয়ে দ্রুত চলে, তরল মাধ্যমে তার চেয়ে ধীরে চলে, বায়বীয় মাধ্যমে শব্দের দ্রুতি সবচেয়ে কম। আর শূন্য স্থানে যেখানে কোনো মাধ্যম নেই সেখানে শব্দের বেগ শূন্য, অর্থাৎ শব্দ কিন্তু মাধ্যম ছাড়া চলতে পারে না। এখন আমরা দেখব যে স্টিফনেস বেশি হলে কেন শব্দের বেগ বাড়বে। যেমন আমি মনে করি যে এটা হচ্ছে লোহা
আর এটা হচ্ছে বায়ু। এখন লোহাতে আমরা জানি লোহার পার্টিকেল গুলো তারা খুব কাছাকাছি থাকে এবং তাদের মধ্যে আন্তঃআণবিক বল অত্যন্ত বেশি। এই যে লোহার পার্টিকেল গুলো একে অপরের সাথে খুব কাছাকাছি থাকে। আর বায়ুর ক্ষেত্রে কিন্তু পার্টিকেল গুলো একে অপর থেকে একটু দূরে দূরে থাকে। এখন আমরা জানি যে শব্দ হচ্ছে সংকোচন এবং প্রসারণের মাধ্যমে কম্পনটা এক জায়গা থেকে অন্য জায়গাতে সঞ্চারিত হচ্ছে। তাহলে এখন আমি এখানে যদি শব্দ কম্পাঙ্ক আমি মনে করি এই পার্টিকেলের এখানে ধাক্কা দিল, সেই শব্দের কম্পাঙ্কটা এই পার্টিকেল তার পাশে যে পার্টিকেল আছে সেটিতে স্থানান্তরিত করবে, সে তার পাশেরটাতে করবে, সে তার পাশেরটাতে করবে, এভাবে করে খুব সহজে বায়ু মাধ্যমে শব্দ এখান থেকে বের হয়ে যাবে। সরি, লোহার মাধ্যমে শব্দ এখান থেকে বের হয়ে যাবে, কারণ লোহার লোহার অণুগুলো পরস্পরের সাথে একদম কাছাকাছি অবস্থানে থাকে। কিন্তু বায়ুর ক্ষেত্রে কিন্তু অণুগুলোর মধ্যে দূরত্ব থাকে, যেহেতু আমরা জানি বায়ুতে আন্তঃআণবিক শক্তি কম থাকে। কাজেই শব্দ যখন এখানে আসবে এই মাধ্যমকে যখন এই কম্পনটি এই মাধ্যমে প্রবেশ করবে, এই মাধ্যম থেকে কম্পনটি তার এই মাধ্যম এই অণুটি চাবে কম্পাঙ্কটি তার পাশের অণুতে দিয়ে দিতে। তাহলে কিন্তু তাকে কিছুটা দূরত্ব অতিক্রম করে পাশের অণুতে কম্পাঙ্ক দিয়ে দিতে হচ্ছে, এবং এখানে কিন্তু কম্পাঙ্কটা কিছু পরিমাণ লস হয়ে যাচ্ছে। অর্থাৎ এই কারণে যাদের স্টিফনেস বেশি থাকে যেমন লোহা, সেখানে পাশাপাশি অণুগুলোতে খুব সহজেই শব্দ কম্পাঙ্ক ছড়িয়ে যাবে এবং সেখানে শব্দের বেগ বেশি থাকবে। আর মাধ্যমের স্টিফনেস যদি কম হয় তাহলে শব্দের বেগও কম হবে, কারণ তখন পার্টিকেলস গুলোর মধ্যে দূরত্ব বেশি থাকবে এবং শব্দ এত সহজে প্রবাহিত হতে পারবে না। আর দ্বিতীয় হচ্ছে ঘনত্ব। ঘনত্ব হচ্ছে কোনো বস্তুর একক আয়তনে ভরের পরিমাণ। এখন আমরা এখানে চিন্তা করি যে আমার এখানে অনেক বড় বড় পার্টিকেলস আছে, অর্থাৎ এই বস্তুটার ঘনত্ব অনেক বেশি। এখন শব্দ তরঙ্গ প্রথমে এই পার্টিকেলসটাকে কম্পন সৃষ্টি করতে হবে। তাহলে এই বড় পার্টিকেলটাকে কম্পন সৃষ্টি করতে কিন্তু তার বেশ খানিকটা সময় চলে যাবে এবং সেখানে শক্তি বেশ কিছু পরিমাণ শক্তি লাগবে, এবং তারপরে এই বড় পার্টিকেলটা পাশের বড় পার্টিকেলকে আবার কম্পনটা পাস করে দিবে। এভাবে বড় বড় পার্টিকেল গুলোতে কম্পন সঞ্চালন করতে বেশি শক্তির প্রয়োজন হয়। এজন্য মাধ্যমের ঘনত্ব যত বাড়ে শব্দের বেগ তত কমে। অর্থাৎ এখান থেকে আমরা দুটি জিনিস জানলাম, একটি হচ্ছে শব্দের বেগ স্টিফনেসের সাথে সমানুপাতিক, অর্থাৎ মাধ্যমের কাঠিন্য যত বাড়বে সেই মাধ্যমে শব্দের বেগ তত বাড়বে। আর ঘনত্বের ব্যস্তানুপাতিক, অর্থাৎ মাধ্যমের ঘনত্ব যত বাড়বে শব্দের বেগ তত কমবে। অর্থাৎ শব্দের বেগ মাধ্যমের ঘনত্বের ব্যস্তানুপাতিক, ঘনত্ব বাড়লে শব্দের বেগ কমে এবং ঘনত্ব কমলে শব্দের বেগ বাড়ে। আমরা যদি এটিকে আমরা এভাবে করে দেখাই, যখন ঘনত্ব বাড়ছে তখন শব্দের বেগ কমছে, আর যখন ঘনত্ব কমছে তখন শব্দের বেগ বাড়ছে। এবার আসা যাক, আমরা যে বলেছি যে বাতাসে শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড, এটিকে যদি আমি মাইল পার ঘন্টায় প্রকাশ করতে চাই সেটি হবে 757 মাইল পার ঘন্টা। লোহার মধ্য দিয়ে শব্দ বাতাসের চেয়ে 15 গুণ দ্রুত চলে। আমরা আগে যেটি বললাম যে লোহার স্টিফনেস বেশি, বাতাসের তুলনায় অনেক বেশি, এই কারণে শব্দ 15 গুণ দ্রুত চলে। আমরা যদি স্বাভাবিক অবস্থায় পুকুরের পানির বৃষ্টির শব্দ যদি আমরা শুনতে চাই, পুকুরের পাশে দাঁড়িয়ে আমরা যতটুকু শুনবো আমরা পানিতে ডুব দিয়ে শুনলে কিন্তু তার চেয়ে বেশি শুনবো, কেননা পানিতে বাতাসের তুলনায় শব্দের বেগ বেশি। এখন আমরা বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ, এখানে একটি তালিকা দেওয়া আছে। প্রথমে আছে পানিতে শব্দের বেগ হচ্ছে 1450 মিটার পার সেকেন্ড, যেখানে বায়ুতে শব্দের বেগ ছিল 332 মিটার পার সেকেন্ড, তাহলে অনেকখানি বেশি। কিন্তু এরকম করে আমরা দেখতে পাচ্ছি লোহাতে শব্দের বেগ অনেক বেশি, 5130 মিটার পার সেকেন্ড, কাঠের শব্দের বেগ 3800 মিটার পার সেকেন্ড, ইটের শব্দের বেগ 3600 মিটার পার সেকেন্ড। পানিটি দেখিয়েছে আগে, বায়ুতে হচ্ছে এটি আসলে 1450, তবে একদম অ্যাকুরেটলি বলতে গেলে 1493 মিটার পার সেকেন্ড। বায়ুতে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড, হীরাতে শব্দের বেগ 12000 মিটার পার সেকেন্ড। তাপমাত্রা বৃদ্ধি পেলে বাতাসে শব্দের বেগ বৃদ্ধি পায়। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বাতাসে শব্দের বেগ
61 সেন্টিমিটার/সেকেন্ড অথবা প্রায় 2 ফুট/সেকেন্ড করে বৃদ্ধি পায়। এটি আগে দেখেছি যে এটি আসলে 0.61 মিটার/সেকেন্ড করে বৃদ্ধি পায়। এই যে 0.61 মিটার/সেকেন্ড করে বৃদ্ধি পায় প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য। বর্ষাকালে বায়ুতে জলীয় বাষ্প বা আর্দ্রতা বেশি থাকে। বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকলে বায়ুর ঘনত্ব কমে যায়, ফলে শব্দের বেগ বাড়ে। এ কারণে বর্ষাকালে জোরে শব্দ শোনা যায়। এছাড়াও এক পশলা বৃষ্টির পরে বায়ুতে শব্দের বেগ বেড়ে যায়। একই কারণে বৃষ্টির পরে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায় এবং ঘনত্ব কমে যায়, এবং আমরা জানি ঘনত্ব কমলে শব্দের বেগ বাড়ে। একইভাবে শীতকালের চেয়ে গ্রীষ্মকালে বায়ুতে শব্দের বেগ বেশি হয়, কারণ স্বাভাবিকভাবে গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকে। আমরা দেখেছি তাপমাত্রা বৃদ্ধি পেলে শব্দের বেগ বৃদ্ধি পায়। গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকে এবং তাপমাত্রা বেশি থাকলে গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকলে মাধ্যমের ঘনত্ব কমবে। তাপমাত্রা যদি কম থাকে তাহলে মাধ্যমের ঘনত্ব বাড়ে। এ কারণে শীতকালে শব্দের বেগ কম হয়, কারণ শীতকালে তাপমাত্রা কম থাকে, মাধ্যমের ঘনত্ব বেশি থাকে, অর্থাৎ বায়ুর ঘনত্ব বেশি থাকে। এই কারণে শব্দ বেগ কমে আসে। আর গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকে বলে শব্দের বেগ বেশি থাকে। যেহেতু গ্রীষ্মকালে আমার টেম্পারেচার বেশি, আর আমরা জানি টেম্পারেচার বেশি থাকলে শব্দের বেগও বেশি হয়। এই কারণে শীতকাল থেকে গ্রীষ্মকালে বায়ুর তাপমাত্রা বেশি থাকে এবং ঘনত্ব কম থাকে। এই কারণে শব্দের বেগ বেশি থাকে গ্রীষ্মকালে। আবার একইভাবে রাতের বেলা থেকে দিনের বেলায় শব্দের বেগ কম হয়, কারণ রাতের বেলায় তাপমাত্রা কম থাকে সাধারণত। দিনের বেলায় যেহেতু সূর্যের তাপের কারণে দিনের বেলা কিন্তু তাপমাত্রা বেশি থাকে, এবং তাপমাত্রা বেশি থাকার কারণে শব্দের বেগও বেশি থাকে। আর রাতের বেলা তাপমাত্রা কমে যায়, এবং তাপমাত্রা কমে যায় এ কারণে শব্দের বেগও কমে যায়। এবার আমরা দেখব শব্দের প্রতিফলন এবং প্রতিধ্বনি সম্পর্কে। শব্দ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। আগে বলেছি এটি সংকোচন এবং প্রসারণ সৃষ্টির মাধ্যমে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হয়। শব্দ তরঙ্গ যদি চলার পথে বাধা প্রাপ্ত হয় তাহলে তা পূর্বের মাধ্যমে ফিরে আসে। একে বলে শব্দের প্রতিফলন। অর্থাৎ আমরা যদি, যেমন আমরা নদীর এক পার থেকে দাঁড়িয়ে চিৎকার করে যদি একটি শব্দ সামনের দিকে চিৎকার করে বলি, কিছুক্ষণ পরে দেখব ওই শব্দটি আবার আমি শুনতে পাচ্ছি কিছুক্ষণ পরে। এর কারণ হচ্ছে কি, যেমন এখানে দেখতে পাচ্ছি এখানে একটি অবজেক্ট আছে, অর্থাৎ নদীর পাড়ে আমি মনে করলাম এখানে একটি পাহাড় আছে। এখন আমি এখান থেকে যখন শব্দ তরঙ্গ যাচ্ছে সামনের দিকে, সেই শব্দ তরঙ্গ যখন পাহাড়ে বাধাপ্রাপ্ত হচ্ছে সে আবার আমার দিকে ফিরে আসছে। এই যে আমি শব্দটি করলাম, তারপরে শব্দটি এই পাহাড়ে গেল, তারপরে আবার পাহাড় থেকে ফিরে আসলো, তখন আমি শুনতে পেলাম। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরে ওই শব্দটা আবার আমার কাছে ব্যাক করছে। এই ঘটনাটি হচ্ছে প্রতিফলন। এখন আমরা কিন্তু একটা জিনিস দেখি যে আমি মনে করা যাক যে আমি নদীর এপার থেকে আমি জোরে করে বললাম শব্দ। এরপরে কিন্তু আমি প্রতিফলন হিসাবে একবার কিন্তু শব্দ শুনবো না, আমি একটু পরে শুনতে পাবো শব্দ শব্দ শব্দ, এরকম করে বারবার প্রতিফলন হতে থাকে। এটার কারণ হচ্ছে অবজেক্ট গুলা কিন্তু সব এক জায়গাতে থাকে না, বিভিন্ন দূরত্বে বিভিন্ন অবজেক্ট থাকে। অর্থাৎ এই যে আমি এখানে আমি এই যে একটি নদী, এখন এখান থেকে আমি চিৎকার করে শব্দ উৎপন্ন করলাম। এখন নদীর পাড়ে এখানে একটি গাছ থাকবে, এখানে হয়তো একটি উঁচু পাথর আছে, এখানে আরেকটি গাছ আছে। অর্থাৎ শব্দ তরঙ্গটি প্রথমে এই গাছে বাধাপ্রাপ্ত হয়ে ফিরে আসলো, তখন আমি একবার শুনবো। তারপর আবার যখন এখানে বাধাপ্রাপ্ত হবে আবার ফিরে আসবে, তারপরে যখন এখানে বাধাপ্রাপ্ত হবে আবার ফিরে আসবে। এভাবে করে শব্দটির কিন্তু অনিয়মিত প্রতিফলন হয়। এই জন্য আমরা একবার একটা শব্দ জোরে করে বললে আমরা দেখি যে প্রতিফলন হিসাবে আমরা তার কয়েকটা শব্দ শুনতে পাই। শব্দের প্রতিফলন ব্যবহার করে অনেক কাজ করা হয়। এদের মধ্যে একটা কাজ হচ্ছে যে আমরা যে জিওলজিক্যাল সার্ভে করি যখন, অথবা আমরা যখন ভূতত্ত্ব বিশ্লেষণ করি, অথবা মাটির নিচে কোনো সম্পদ অনুসন্ধান করি, অথবা মাটির নিচে কোন আকরিকের কত দূরত্বে আছে সেটি আমরা মাপতে চাই, তখন আমরা এই শব্দের প্রতিফলন দিয়ে আমরা এই কাজটি করি। এখানে দেখতে পাচ্ছি আমি এখানে জিওলজিক্যাল ট্র্যাক, এরা শব্দ তরঙ্গ সৃষ্টি করছে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের, এবং তারা দেখছে যে কোথায় গিয়ে শব্দ আবার বাধা পেয়ে ফিরে আসে। সেই শব্দের বাধা পেয়ে ফিরে আসার সময় হিসাব করে করে তারা কিন্তু বুঝতে পারে যে কত গভীরতাতে কি কি পদার্থ আছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে এখানে হচ্ছে মাইনিং করছে, কোন একটি আকরিক খুঁজে বেড়াচ্ছে।
তো এখান থেকে শব্দ এখান থেকে নিঃসৃত করছে এবং সেই নিঃসৃত শব্দ এখানে এসে প্রতিফলিত হয়ে যাচ্ছে এবং তারা এখান থেকে যে কত নিচে তার আকরিকটি আছে সেটি তারা বের করছে এই প্রতিফলনের মাধ্যমে। শব্দ প্রতিফলনের কারণে আমরা যে ধ্বনিটা আমরা পুনরাবৃত্তি হচ্ছে বা যে ধ্বনিটা ব্যাক পাচ্ছি সেটিকে আমরা বলছি প্রতিধ্বনি। কোনো শব্দ শোনার পর 0.1 সেকেন্ড পর্যন্ত শ্রোতার মস্তিষ্কে এর অনুভূতি থেকে যায়। এই সময়কে বলে শব্দানুভূতির স্থায়িত্বকাল। অর্থাৎ আমি একটি শব্দ শোনার পরে 0.1 সেকেন্ড বা 1/10 সেকেন্ড পর্যন্ত সেটির অনুভূতি আমার মস্তিষ্কে থেকে যাবে। এর মধ্যে যদি প্রতিধ্বনিটা ফিরে আসে তাহলে কিন্তু আমি অরিজিনাল শব্দ আর প্রতিধ্বনির ভেতরে ব্যবধান করতে পারবো না। অর্থাৎ 1/10 সেকেন্ডের মধ্যে যদি শব্দের প্রতিধ্বনি ফিরে আসে তাহলে আমরা প্রতিধ্বনিটা আলাদা করে বুঝতে পারবো না। এ কারণে যে এই যে আমি রুমের ভেতরে কথা বলছি আমি কিন্তু কোনো প্রতিধ্বনি শুনতে পাচ্ছি না, কারণ এই 1/10 সেকেন্ডের ভেতরে যে প্রতিধ্বনি ফিরে আসছে আমার মস্তিষ্ক অরিজিনাল শব্দ থেকে সেই প্রতিধ্বনিকে আলাদা করতে পারছে না। অর্থাৎ প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে শব্দটি গিয়ে আবার ফিরে আসা এর মধ্যে সময়ের ব্যবধান থাকতে হবে 1/10 সেকেন্ড। এখন আমি যদি তাহলে হিসাব করি যে আমি এখান থেকে শব্দ উৎপন্ন করছি এবং এটি হচ্ছে আমার প্রতিধ্বনি দেয়াল, তাহলে এখান থেকে আমি মনে করি যে এস দূরত্ব হতে হবে প্রতিধ্বনি শোনার জন্য। তাহলে শব্দ একবার এখান থেকে এই পর্যন্ত যাবে, তারপরে আবার এখান থেকে এই পর্যন্ত ফিরে আসবে। অর্থাৎ আমি যে শব্দটি এখান থেকে সৃষ্টি করলাম সেটি এস দূরত্ব গিয়ে বাধাপ্রাপ্ত হলো, তারপরে প্রতিধ্বনি হিসাবে আবার এস দূরত্ব অতিক্রম করলো। অর্থাৎ মোট তারা 2s দূরত্ব অতিক্রম করছে। এখন আমরা জানি যে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়ালস টু হচ্ছে বেগ ইনটু সময়। তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 2s এবং শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড, আর এটিকে হতে হবে 0.1 সেকেন্ডের বেশি, অর্থাৎ t ইকুয়ালস টু 0.1। তাহলে আমরা এখান থেকে দেখছি যে s 2s ইকুয়ালস টু হচ্ছে 33.2, তাহলে s ইকুয়ালস টু 16.6। অর্থাৎ আমার উৎস থেকে প্রতিফলকের দূরত্ব ন্যূনতম দূরত্ব হতে হবে 16.6। তাহলেই আমার শব্দটি প্রতিফলিত হয়ে ফিরে আসতে 0.1 সেকেন্ডের বেশি সময় লাগবে এবং তাহলে আমি প্রতিধ্বনিটা শুনতে পাবো। অর্থাৎ প্রতিধ্বনি সৃষ্টি করার জন্য উৎস এবং প্রতিফলকের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব হতে হবে 16.6 মিটার। প্রতিধ্বনি ব্যবহার করে কূপ অথবা সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়। সমুদ্রের গভীরতা পরিমাপে ফ্যাথোমিটারও ব্যবহার করা হয়। এখন আমরা দেখব প্রতিধ্বনির সাহায্যে কিভাবে কূপের গভীরতা নির্ণয় করা হচ্ছে। কূপের উপরে কোনো শব্দ উৎপন্ন করলে সেই শব্দ পানির পৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে ফিরে এলে প্রতিধ্বনি শোনা যায়। এখন শব্দ উৎপন্ন করা এবং সেই শব্দের প্রতিধ্বনি শোনার মধ্যবর্তী সময়টাকে আমরা যদি থামাঘড়ি বা স্টপ ওয়াচ দিয়ে নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমরা কুয়ার গভীরতা নির্ণয় করতে পারবো। তবে এটি ব্যবহার করার জন্য অন্তত কুয়ার গভীরতা কিন্তু 16.6 মিটার হতে হবে, কেননা 16.6 মিটারের কম গভীর কুয়ার ক্ষেত্রে আমরা কোনো প্রতিধ্বনি শুনবো না। তাহলে আমরা মনে করি যে এখানে একটি কুয়া আছে, এখানে একটি কুয়া আছে, এই কুয়াটির গভীরতা হচ্ছে এস, অথবা এই কুয়ার উচ্চতা আমি ধরে নিলাম এইচ। আমাকে কুয়ার এই গভীরতা নির্ণয় করতে হবে। আমি এখান থেকে একটি শব্দ সৃষ্টি করলাম, এখান থেকে আমি একটি শব্দ সৃষ্টি করলাম, সেই শব্দ তরঙ্গ এভাবে করে কুয়ার নিচে গেল এবং কুয়ার নিচ থেকে বাধাপ্রাপ্ত হয়ে আবার এভাবে করে ফিরে এলো। এখন আমি শব্দ সৃষ্টি করার পরে এই শব্দটি ফিরে আসতে আমি ধরে নিলাম যে আমি স্টপ ওয়াচের সাহায্যে মেপে দেখলাম যে আমার টি সেকেন্ড সময় লেগেছে। তাহলে আমরা যে জানি যে দূরত্ব ইকুয়ালস টু বেগ ইনটু হচ্ছে টি। তাহলে এখানে কুয়ার গভীরতা হচ্ছে এইচ, কিন্তু শব্দটি কিন্তু অতিক্রম করেছে 2h পরিমাণ দূরত্ব। একবার সে নিচে নেমেছে, একবার সে প্রতিফলিত হয়েছে। তাহলে এখানে টোটাল অতিক্রান্ত দূরত্ব হবে 2h ইকুয়ালস টু হবে ভি হচ্ছে 332 এবং টি হচ্ছে আমি স্টপ ওয়াচের সাহায্যে আমি অরিজিনাল শব্দ এবং প্রতিধ্বনির মধ্যে যে দূরত্ব মেপে নিয়েছি সেটি
তাহলে এখান থেকে আমি খুব সহজেই আমি কুয়ার গভীরতা এইচ বের করে ফেলতে পারবো। এভাবে করে শব্দের প্রতিধ্বনির সাহায্যে কুয়ার গভীরতা বের করা যায়। এছাড়াও সমুদ্রের গভীরতাও কিন্তু ফ্যাথোমিটারের সাহায্যে এই প্রতিধ্বনির সূত্রকে ব্যবহার করেই গভীরতা মেজার করা হয়। ফ্যাথোমিটারের সাহায্যে আল্ট্রাসনিক তরঙ্গ উৎপন্ন করে সমুদ্রের তলদেশ থেকে সেটিকে প্রতিফলিত করা হয় এবং জাহাজে রক্ষিত হাইড্রোফোন যন্ত্রের সাহায্যে সেটিকে আমরা মেজার করি যে কতক্ষণ লাগলো সেই প্রতিধ্বনিটা আসতে, এবং এভাবে করে ফ্যাথোমিটারের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়। এবার আমরা দেখব বাদুড় কিভাবে পথ চলে। বাদুড় চোখে দেখতে পারে না। পথ চলার জন্য বাদুড় যেটা করে সেটা হচ্ছে শব্দোত্তর বা আল্ট্রাসনিক সাউন্ড ব্যবহার করে, অর্থাৎ যেই তরঙ্গগুলার কম্পাঙ্ক 20,000 হার্টজের বেশি। এই কারণে আমরা শুনতে পাই না, কারণ মানুষের শ্রাব্যতার ক্ষমতা হচ্ছে 20 থেকে 20,000 হার্টজ। 20,000 হার্টজের বেশি কোনো শব্দ যদি আমাদের পাশ থেকে আমাদের চারপাশে উৎপন্ন হয় আমরা এটিকে শুনতে পাবো না। বাদুড় যেটি করে সেটি হচ্ছে বাদুড় আস্তে আস্তে যখন সামনের দিকে যায় তখন সে শব্দ এরকম করে আল্ট্রাসনিক ওয়েভ সে সামনের দিকে দিতে থাকে। সেই আল্ট্রাসনিক শব্দটা যখন কোন মাধ্যমে বাধাপ্রাপ্ত হয়ে ফিরে আসে তখন তারা সেই ফিরে আসার যত সময় পরে ফিরে আসছে সেটিকে ক্যালকুলেট করে তারা সামনের কি কি অবস্ট্যাকল আছে, কি কি বাধা আছে সেটির ব্যাপারে একটি আইডিয়া লাভ করে। এভাবে করে বাদুড় কিন্তু সামনের দিকে পথ চলে। আমরা মাঝে মাঝে দেখব যে কারেন্টের তারে বাদুড় ইলেকট্রিক শক খেয়ে মরে উল্টা হয়ে ঝুলে আছে। তাহলে এই সমস্যাটা তখনই হয় কারণ কারেন্টের তার অনেক চিকন। বাদুড় যখন এই আল্ট্রাসনিক তরঙ্গটি সামনের দিকে দিচ্ছে কারেন্টের তারে শব্দ বাধাপ্রাপ্ত হচ্ছে না, কারেন্টের তার থেকে শব্দ প্রতিফলিত হয়ে বাদুড়ের কাছে যাচ্ছে না। এই কারণে বাদুড় বুঝতে পারছে না যে সামনে কারেন্টের তার আছে, এবং এই কারণেই বাদুড় কারেন্টের তারে জড়িয়ে পড়ে কিন্তু কারেন্টের শক খেয়ে মারা যায়। এই শকে কারেন্টের শক খেয়ে মারা যাচ্ছে। এবার আমরা জানবো যে সাধারণ মাপের ঘরে কথা বললে আমরা প্রতিধ্বনি শুনতে পাই না, কারণ হচ্ছে একটু আগে যেটি বললাম যে প্রতিধ্বনি শুনতে হলে কমপক্ষে 16.6 মিটার দূরত্ব থাকতে হবে শব্দের উৎস থেকে প্রতিফলক তলের ভেতরে। আমাদের সাধারণ 16.6 মিটার কিন্তু অনেক দূরত্ব। আমরা জানি যে 1 মিটার সমান হচ্ছে 3.28 ফিট, অর্থাৎ 16.6 মিটার মানে হচ্ছে প্রায় 54 ফিটের বা 55 ফিটের মতো। আমাদের কিন্তু সাধারণ যে কক্ষগুলো থাকে সেগুলোর কোনোটারই দৈর্ঘ্য বা প্রস্থ 55 ফিট এত বেশি থাকে না। সাধারণত হল রুম গুলার দৈর্ঘ্য হচ্ছে এরকম থাকে, যেগুলো হল রুম বা অডিটোরিয়াম তাদের দৈর্ঘ্য এরকম 55 ফিট 56 ফিট এরকম থাকে। তো সেক্ষেত্রে হল রুমে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো, কিন্তু সাধারণ রুম গুলার প্রতিধ্বনি কিন্তু আমরা শুনতে পাবো, কারণ সাধারণ রুম গুলার দৈর্ঘ্য এত বেশি থাকে না, 16.6 মিটার থাকে না। এবার আমরা জানবো যে আকাশে বিদ্যুৎ চমকালে আমরা কেন আগে সেই বিদ্যুতের ঝলকটা দেখতে পাই এবং বিদ্যুৎ চমকানোর শব্দটা পরে দেখতে পাই। কারণ বাতাসের গতিবেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 10⁸ মানে হচ্ছে 1-এর পরে 8টা শূন্য, অর্থাৎ 3 × 10⁸ মানে 3-এর পরে 8টা শূন্য। এত 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সেখানে শব্দের বেগ হচ্ছে মাত্র 332 মিটার পার সেকেন্ড। অর্থাৎ বাতাস আমরা যখন বিদ্যুতের ঝলকটা যখন তৈরি হয় সেখান থেকে পৃথিবীতে আসতে অনেক কম সময় লাগে, কারণ আলোর বেগ অনেক বেশি। বিদ্যুতের ঝলক সৃষ্টি হচ্ছে, সেই বিদ্যুৎ থেকে যে আলোটি আসছে সেটি অনেক দ্রুত বেগে আসছে, কেননা আলোর বেগ শব্দের বেগের তুলনায় অনেক বেশি। আর যে শব্দটি তৈরি হচ্ছে সেটি কিন্তু আলোর বেগের তুলনায় অনেক আস্তে আস্তে আসছে, 332 মিটার পার সেকেন্ডে আসছে। অর্থাৎ আমাদের যখন বিদ্যুৎ চমকাচ্ছে আমরা তখন এজন্য আলোর বেগ বেশি বলে আমরা ওই বিদ্যুৎ ঝলকানির আলোটা আগে দেখি, শব্দের বেগ কম, এই জন্য আমরা তার কিছুক্ষণ পরে আমরা শব্দের বেগটা শুনি। আমরা কিছুক্ষণ পরে আমরা মেঘের গর্জনটা শুনি, কেননা শব্দের বেগ আলোর বেগের তুলনায় কম। এবার আমরা বিট সম্পর্কে জানবো। বিট হচ্ছে একই ধরনের এবং প্রায় একই কম্পাঙ্কের দুটি শব্দ তরঙ্গের উপরিপাতনের ফলে শব্দের তীব্রতার যে হ্রাস বা বৃদ্ধি ঘটে তাকে আমরা বলছি হচ্ছে বিট। অর্থাৎ দুটি শব্দ তরঙ্গ
যা প্রায় একই ধরনের এবং তাদের কম্পাঙ্ক প্রায় সমান, তাদেরকে যদি আমরা উপরিপাতন ঘটাই তাহলে আমরা দেখব শব্দের তীব্রতার একটা পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি ঘটছে। এটি হচ্ছে বিট। আমরা যদি আমরা স্পিকারে যদি গান শুনি তখন আমরা এই বিটটাকে উপলব্ধি করতে পারি, অথবা যে সমস্ত জায়গাতে এই ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে সেই সমস্ত জায়গাতেই আমরা এই বিটটাকে ফিল করতে পারবো। আমরা যদি স্পিকারের কথা বলি তাহলে এখানে আমি ধরে নিচ্ছি যে দুটি স্পিকার আছে পাশাপাশি। এই স্পিকার থেকে একটি শব্দ নিঃসৃত হচ্ছে, আমি ধরে নিলাম এই শব্দটির কম্পাঙ্ক হচ্ছে F1, আর এই স্পিকার থেকে আরেকটি শব্দ নির্গত হচ্ছে, একই সুরে নির্গত হচ্ছে এবং এটার কম্পাঙ্ক হচ্ছে F2। তাহলে এদেরকে যদি আমি একই সাথে চালাই, এদের মধ্যে যদি আমি উপরিপাতন ঘটাই, সেক্ষেত্রে আমার যে লব্ধি তরঙ্গ হবে আমি দেখব সেখানে শব্দের তীব্রতায় পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি হচ্ছে এবং সেটিকে আমরা বলছি হচ্ছে বিট, যাকে n দ্বারা প্রকাশ যদি আমরা করি তাহলে আমরা দেখব যে এই বিটের পরিমাণ হবে হচ্ছে F1 থেকে F2 এর বিয়োগফলের সমান। এখন আমার ধরে নেই এই F1 হচ্ছে 256 হার্টজ আর এই F2 হচ্ছে 253 হার্টজ। তাহলে আমরা যদি এই দুটি স্পিকারকে উপরিপাতন ঘটাই তাহলে আমরা এখানে প্রতি সেকেন্ডে 3টি বিট শুনতে পাবো। এটি হচ্ছে প্রতি সেকেন্ডে আমরা 3টি বিট শুনতে পাবো। তবে আরেকটি ব্যাপার হচ্ছে, আমরা যদি প্রতি সেকেন্ডে কোন একটা জায়গাতে যদি 10টির বেশি বিট উৎপন্ন হয় তাহলে সাধারণ মানুষের পক্ষে সেটি আর শোনা সম্ভব না। অর্থাৎ প্রতি সেকেন্ডে সর্বোচ্চ 10টি বিট একজন সাধারণ মানুষ উপলব্ধি করতে পারে। এবার আমরা দেখব পুরুষের গলার চেয়ে কেন শিশু বা মেয়েদের গলার স্বর শুরু হয়। মানুষের গলায় দুটি পর্দা রয়েছে যা স্বরতন্ত্রী নামে পরিচিত। এই যে এখানে গলার ভেতর দিয়ে যদি আমরা দেখি তাহলে দেখবো যে গলার ভেতরে এরকম দুটি পর্দা রয়েছে, এরা স্বরতন্ত্রী নামে পরিচিত। এই পর্দায় কম্পন হলে শব্দ উৎপন্ন হয়। এই স্বরতন্ত্রী যদি মোটা হয় তাহলে কম্পাঙ্ক কমে যায়, কারণ আমরা আগে বলেছি যে মোটা কোনো আমরা শব্দ যখন এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হবে তখন কিন্তু তাদেরকে ওই মাধ্যমের কণাকে আন্দোলিত করতে হবে। তো একটি মোটা পর্দাকে আন্দোলিত যখন করতে হয় তখন কিন্তু সে খুব বেশি দ্রুত কাঁপতে পারবে না। এই কারণে স্বরতন্ত্রী যখন মোটা হয় তখন কম্পাঙ্ক কমে যায় এবং স্বরতন্ত্রী যদি পাতলা হয় তাহলে কম্পাঙ্ক বেড়ে যায়। ছেলেদের ক্ষেত্রে স্বরতন্ত্রী মোটা হয়, এ কারণে ছেলেদের কম্পাঙ্ক কম হয় এবং কম্পাঙ্ক কম হলে শব্দটি হয় দৃঢ় এবং মোটা। অর্থাৎ আমি যদি আমার কথা বলার ফ্রিকোয়েন্সি যদি আস্তে আস্তে কমিয়ে দেই তাহলে কথাটা এভাবে করে আস্তে আস্তে আমি ফ্রিকোয়েন্সি কমিয়ে দিচ্ছি। আবার যদি ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দেই সেক্ষেত্রে কিন্তু জিনিসটা চিচি করে চিৎকারের মতো শোনা যাবে। অর্থাৎ ফ্রিকোয়েন্সি যদি কমে যায় শব্দ মোটা হয়, ফ্রিকোয়েন্সি যদি বেড়ে যায় শব্দ আস্তে আস্তে চিকন হয়ে যায়, মিহি হয়ে যায়। মেয়েদের ক্ষেত্রে এই স্বরতন্ত্রীটা অনেক পাতলা, এই কারণে মেয়েদের গলার ফ্রিকোয়েন্সি অনেক বেশি থাকে। অর্থাৎ মেয়েদের কণ্ঠস্বর হয় নরম, পাতলা এবং মিহি হয়, এবং ছেলেদের ক্ষেত্রে কণ্ঠস্বরটা অনেক দৃঢ় এবং মোটা হয়, কেননা তাদের স্বরতন্ত্রী অনেক মোটা থাকে। এবার আমরা দেখবো যে যদি কেউ কানে ঠিক মতো না শুনতে পারে সেক্ষেত্রে একটি বিবর্ধক বা অ্যাম্পলিফায়ার যন্ত্র ব্যবহার করতে পারে যাকে বলে হিয়ারিং এইড। এখানে একটি হিয়ারিং এইড আছে, এটিকে কানের পিছনে রাখা হয় এবং এটিকে কানের ভেতরে ভরে রাখা হয় এই অংশটিকে, এবং এভাবে এখান থেকে যে শব্দটি আসে এখানে একটি মাইক্রোফোন সেট করা থাকে। এখান থেকে যে শব্দটি ঢুকে সেটি এখানে অ্যাম্পলিফাই হয়ে কানের ভিতরে প্রবেশ করে। এভাবে করে যাদের কানে শুনতে সমস্যা হয় তারা খুব সহজে সমস্যাটি সমাধান করতে পারে হিয়ারিং এইড ব্যবহার করে। আগেই বলেছি ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক হচ্ছে তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি এফ হচ্ছে 1/t, টি হচ্ছে পর্যায়কাল বা একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করার সময়। কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ। এবার আমরা দেখব যে শব্দেতর তরঙ্গ বা ইনফ্রাসনিক তরঙ্গ কি। আগেই বলেছি মানুষ কিন্তু সব তরঙ্গ শুনতে পারে না। মানুষ 20 হার্টজ থেকে 20,000 হার্টজের ভেতরে সেই শব্দের সৃষ্টি হয় শুধুমাত্র সেগুলাই শুনতে পারে। প্রতি সেকেন্ডে যে তরঙ্গের কম্পন সংখ্যা 20 অথবা যার কম্পাঙ্ক 20 হার্টজের কম তাকে বলছি আমরা শব্দেতর তরঙ্গ অথবা ইনফ্রাসনিক তরঙ্গ। আর যারা হচ্ছে 20 হার্টজের বেশি তাদেরকে আমরা বলি
শব্দোত্তর তরঙ্গ বা আল্ট্রাসনিক তরঙ্গ। অর্থাৎ যাদের কম্পাঙ্ক 20,000-এর বেশি তাদেরকে আমরা বলছি শব্দোত্তর তরঙ্গ বা আল্ট্রাসনিক তরঙ্গ। মানুষ 20 থেকে 20,000 এর ভিতরে শব্দ শুনতে পারে। এই 20 থেকে 20,000 হার্জের বাইরে যে শব্দগুলো হয় সেগুলো মানুষ শুনতে পারে না, কিন্তু প্রাণীরা শুনতে পারে। যেমন কুকুরের ক্ষেত্রে কিন্তু কুকুর 35,000 হার্জ পর্যন্ত শব্দ শুনতে পারে। এবং বাদুড়, যেটি বলেছি, বাদুড় কিন্তু 1,00,000 হার্জ পর্যন্ত শব্দ শুনতে পারে। এই কারণেই বাদুড় আল্ট্রাসনিক ওয়েভ তৈরি করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায় প্রতিধ্বনি শুনে শুনে। এবং বাদুড়ের এই সৃষ্টি করা শব্দ কিন্তু আমরা শুনতে পারি না, কারণ আমাদের রেঞ্জ মাত্র 20,000 হার্জ পর্যন্ত, যেখানে বাদুড়ের রেঞ্জ 1,00,000 হার্জ পর্যন্ত। সমুদ্রের গভীরতা নির্ণয়, হিমশৈল, ডুবোজাহাজ ইত্যাদির অবস্থান নির্ণয়, ধাতব পিণ্ড বা ধাতব পাতে সূক্ষ্মতম ফাটল অনুসন্ধান, সূক্ষ্ম ইলেকট্রিক যন্ত্রপাতি তৈরি, ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করা, রোগ নির্ণয় ও চিকিৎসা ইত্যাদি কাজে আল্ট্রাসনিক তরঙ্গ ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে আল্ট্রাসনিক তরঙ্গের ব্যবহার। অর্থাৎ যেগুলোর যে সমস্ত শব্দের তরঙ্গ ফ্রিকোয়েন্সি হচ্ছে বা কম্পাঙ্ক হচ্ছে 20,000 হার্জের বেশি, সেগুলো দিয়ে সেই শব্দ দিয়ে এই কাজগুলো করা হয়। সমুদ্রের গভীরতা নির্ণয়, ব্যাকটেরিয়া ধ্বংস করা ইত্যাদি কাজ। এবার আমরা আসব শব্দের যে তরঙ্গ, সেটি কিন্তু আমরা সবসময় সমানভাবে শুনতে পাই না। যদি আমরা কোনো গতিশীল মাধ্যমে থাকি অথবা শব্দের উৎস যদি কোনো গতিশীল মাধ্যমে থাকে, তাহলে তরঙ্গ কিন্তু আমাদের কাছে ভিন্নভাবে আসে। এই জিনিসটাকে বলে ডপলার ক্রিয়া। এই জিনিসটাকে বলে ডপলার ক্রিয়া। ডপলার ক্রিয়া অনুসারে হচ্ছে, যদি এখানে শব্দের উৎস আছে এবং এখানে শ্রোতা আছে, উৎস যদি শ্রোতার দিকে এগিয়ে আসে, তাহলে শব্দের কম্পাঙ্ক যেটি শ্রোতা যেটি শুনবে সেটি আসল কম্পাঙ্কের চেয়ে বেশি মনে হবে। অর্থাৎ এখান থেকে আমাদের আসল কম্পাঙ্ক যদি হয় এফ এবং শ্রোতা যে কম্পাঙ্ক অনুভব করছে সেটা যদি হয় F1, তাহলে উৎস যদি শ্রোতার দিকে এগিয়ে আসে, তাহলে শ্রোতা উৎসতে যে শব্দ উৎপাদিত হচ্ছে তার কম্পাঙ্ক থেকে বেশি কম্পাঙ্কের শব্দ ফিল করতে পারবে। খুব স্বাভাবিকভাবে আমরা জানি, যেমন একটি ট্রেন যদি আস্তে আস্তে সাইরেন বাজাতে বাজাতে স্টেশনে দাঁড়িয়ে থাকা কোনো যাত্রীর দিকে আসতে থাকে, তাহলে ট্রেনের যে কম্পাঙ্ক হবে তার চেয়ে যাত্রী বেশি কম্পাঙ্ক শুনতে পারবে, কেননা ট্রেন আস্তে আস্তে তার দিকে আসছে। এখন এটি উৎস, এটি যাত্রী। শব্দের উৎস যদি আস্তে আস্তে যাত্রী থেকে শ্রোতা থেকে দূরে সরে যায়, সেক্ষেত্রে শ্রোতা যে কম্পাঙ্ক শুনবে সেটি অরিজিনাল কম্পাঙ্ক থেকে কম হবে। যেমন একটি ট্রেন হুইসেল বাজাতে বাজাতে যদি স্টেশন থেকে বাইরে চলে যেতে থাকে, তাহলে স্টেশনের ভিতরে থাকা কোনো যাত্রীর কাছে সেই হুইসেলটার তীব্রতা অনেক কম মনে হবে, তার যে ফ্রিকোয়েন্সি সেটি সে অনেক কম অনুভব করবে। খুব সাধারণ ব্যাপার, কারণ ট্রেনটি বাইরে চলে যাচ্ছে। এখন এই যে হচ্ছে উৎস যদি এগিয়ে আসে, যে শ্রোতা সেও যদি এগিয়ে আসে, তাহলেও কিন্তু শ্রোতা যে ফ্রিকোয়েন্সিটি শুনবে সেটিকে অরিজিনাল ফ্রিকোয়েন্সি থেকে বেশি মনে হবে। অর্থাৎ এই হচ্ছে ব্যাপার। মানে গতিশীল মাধ্যমের ক্ষেত্রে মাধ্যম যদি আমার দিকে আসে, আমি শব্দের তীব্রতা আমার কাছে বেশি ফিল হবে, শব্দের কম্পাঙ্ক আমি বেশি শুনতে পাবো। আর যদি শব্দের উৎস আমার থেকে দূরে চলে যায়, তাহলে শব্দের তীব্রতা আমার কাছে মনে হবে কম, শব্দের কম্পাঙ্ক আমার কাছে মনে হবে কম। এবার আমরা আসবো আরেকটি ব্যাপার নিয়ে, যেটিকে বলা হয় পরবশ কম্পন। এবং এই পরবশ কম্পনের কারণেই ঝুলন্ত সেতুর উপর দিয়ে সৈন্যদেরকে মার্চ করতে দেওয়া হয় না। প্রত্যেকটা বস্তুরই একটি নিজস্ব কম্পাঙ্ক আছে, ঝুলন্ত সেতুর একটি নির্দিষ্ট স্বাভাবিক কম্পাঙ্ক আছে। আর জিনিসটা হচ্ছে এরকম যে, আমাদের আশেপাশে আমরা যা কিছু দেখি, যেগুলো স্থির বা যেগুলো সচল, সবকিছুরই একটি নির্দিষ্ট কম্পাঙ্ক থাকে। আমরা যদি, যেমন এখানে একটি ইটের টুকরা আছে, এটিরও কিন্তু একটি নির্দিষ্ট কম্পাঙ্ক আছে। এখন সেই কম্পাঙ্ক দিয়ে আমি যদি এই আশেপাশে যদি এখানে আমার একটি টিউনিং ফর্ক আছে মনে করি, এই টিউনিং ফর্ক দিয়ে আমি এই ইটের গায়ে ঠিক সেম কম্পাঙ্ক তৈরি করলাম, যদি করি, তাহলে এই দুইজনেরই কম্পাঙ্ক যেহেতু সমান, এই কারণে এখানে যে লব্ধি কম্পাঙ্ক সৃষ্টি হবে সেটি
যে লব্ধি কম্পাঙ্ক সৃষ্টি হবে সেটির কারণে এই ইটটি অনেক বেশি জোরে কাঁপতে থাকবে, এবং সেতুর ক্ষেত্রেও তাই হয়। প্রত্যেকটা সেতুর একটি নির্দিষ্ট স্বাভাবিক কম্পাঙ্ক থাকে, যেরকম অন্যান্য সব বস্তুরই কিন্তু নির্দিষ্ট স্বাভাবিক কম্পাঙ্ক থাকে। সেতুর উপর দিয়ে যখন সৈন্যরা মার্চ করে যায়, তখন কিন্তু সৈন্যরা যখন পায়ে পা ফেলতে থাকে তখন একটি কম্পন তৈরি হয়। এই কম্পন যদি ওই সেতুর স্বাভাবিক কম্পনের সাথে মিলে যায়, তাহলে সেতুতে পরবশ কম্পন সৃষ্টি হয় এবং এর বিস্তার অনেক বেশি থাকে, এবং তখন সেতুটি ভয়াবহভাবে দুলতে থাকে। এই সেতুর কম্পন বিস্তার বেশি হওয়ার কারণে সেটি অনেক বেশি দ্রুত থাকে, এবং এই কারণে সেতু ভেঙে পড়তে থাকে, ভেঙে পড়তে পারে। এবং ইতিহাসে এরকম ঘটনা আছে। জাপানে একটি ব্রিজ ছিল, যেটি এরকম করে ব্রিজের কম্পাঙ্কের সাথে তার যখন যানবাহন যেত, তাদের কম্পাঙ্ক গুলো ম্যাচ হয়ে যায় এবং ব্রিজটি এরকম করে দুলে দুলে একসময় ক্র্যাশ করে। এবং একই কারণে সৈন্যদেরকে যেমন মার্চ করতে দেওয়া হয় না, সেরকম সেতুর উপর দিয়ে ট্যাঙ্ক যেতে দেওয়া হয় না, বা অন্যান্য যে যানবাহন আছে সেগুলোকে একটি নির্দিষ্ট সময় পর পর আস্তে আস্তে ছাড়া হয়। বাংলাদেশেও আমরা দেখবো ঢাকাতে যে ফ্লাইওভার গুলো আছে, ফ্লাইওভার গুলোতে যখন গাড়িগুলো চলে, তখন কিন্তু আমরা দেখবো যে গাড়িগুলোর কম্পনের কারণে ফ্লাইওভার গুলোও কিন্তু আস্তে আস্তে কাঁপতে থাকে। আমরা দেখবো যে আমরা যদি ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকি, অথবা কোনো সেতুতে পাশে আমরা যদি পাশে দাঁড়িয়ে থাকি, উপর দিয়ে যদি কোনো ভারী বাস বা ট্রাক যায়, আমরা দেখবো যে সেতুটি কিন্তু কাঁপতে থাকে, এবং এটা হয় মূলত এই পরবশ কম্পন সৃষ্টির কারণে। আমরা এখন দেখব যে এই পরবশ কম্পনের কারণে, অর্থাৎ যখন সেতুর ফ্রিকোয়েন্সি তার উপর দিয়ে যে আরোপিত ফ্রিকোয়েন্সি সমান হয়ে যায়, তখন সেতু যে দুলতে থাকে, এরকম একটি সত্যিকার ঘটনা যেটি জাপানে হয়েছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি জাপানের ট্যাকুমা ব্রিজ, যেটি এরকম এই যে রেজোনেন্সের কারণে, অর্থাৎ এর আরোপিত কম্পাঙ্ক এর নিজস্ব কম্পাঙ্কের সমান হয়ে গিয়েছিল, এবং এ কারণে ব্রিজটি কি ভয়ঙ্কর ভাবে দুলছে। এবং এ কারণেই ব্রিজের উপরে যখন কোনো সৈন্যদলকে পাঠানো হয় বা কোনো যানবাহন দেওয়া হয়, তখন কিন্তু কম্পাঙ্কটা সবসময় মেজার করা জরুরি, না হলে যে কোনো সময় যে কোনো ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। বাদ্যযন্ত্রগুলোতে ফাঁকা বাক্স ব্যবহার করা হয়। আমরা দেখবো, আমরা যদি একটি গিটার দেখি বা বেহালা বা সেতার, এগুলোতে আমরা দেখবো যে ফাঁপা বাক্সর উপরে তার লাগিয়ে তারপরে বাদ্যযন্ত্রগুলো তৈরি করা হয়। এই ফাঁপা বাক্সের মাধ্যম হিসাবে বায়ু থাকে। যখন আমরা বাদ্যযন্ত্র বাজাই, যেমন আমি যদি একটি গিটারের কথা চিন্তা করি, এটি হচ্ছে একটি গিটারের খোল, এবং গিটারে এখানে এরকম করে ফ্রিট বোর্ডের সাথে তার লাগানো থাকে। এই তারগুলোতে যখন কম্পিত হয়, তখন সেই শব্দ এই ভেতরে যায়, এই খোলের ভেতরে, ফাঁকা খোলের ভেতরে যায়, এবং সেখানে পরবশ কম্পাঙ্ক সৃষ্টি হয় এবং অনুনাদ তৈরি হয়। এই অনুনাদের ইংলিশ হচ্ছে রেজোনেন্স। এবং এর আগে যে বলেছিলাম যে ব্রিজগুলো যে তাদের উপর আরোপিত, অর্থাৎ এখানে জিনিসটা হচ্ছে এরকম যে এখানে আমার একটি বস্তু, তার নিজস্ব একটি কম্পাঙ্ক আছে, এখন আমি তার উপরে আরেকটি কম্পাঙ্ক আমি আরোপ করলাম, তাকে আমরা বলছি আরোপিত কম্পাঙ্ক। আমি যদি তার উপর একটি কম্পাঙ্ক আরোপ করি, আমি মনে করলাম যে সেই আরোপিত কম্পাঙ্ক যদি এফ হয়, অর্থাৎ বস্তুর নিজস্ব কম্পাঙ্ক এফ এবং তার উপর আরোপিত কম্পাঙ্ক এফ, সেক্ষেত্রে এই বস্তুটি ভীষণভাবে দুলতে থাকবে, এবং এই ঘটনাকে আমরা বলবো অনুনাদ বা রেজোনেন্স। এই ব্রিজের ক্ষেত্রে যখন অনুনাদ হয়, তখন ব্রিজ ভেঙে যাওয়ার একটি সম্ভাবনা থাকে। আমরা একটু আগে একটি ভিডিওতে দেখলাম যেখানে ব্রিজে অনুনাদের কারণে ব্রিজটা ভয়ঙ্করভাবে কাঁপছে। আর বাদ্যযন্ত্রের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যা নাই, কারণ বাদ্যযন্ত্র কিন্তু ব্রিজ না। ওই তারগুলা যখন কাঁপে, তাদের মধ্যে আমরা যখন গিটারের তারে, আমরা যখন গিটার স্ট্রিং এ যখন আমরা স্ট্রোক করি, তখন সেখানে আমরা একটি কম্পন সৃষ্টি করি, এবং সেই কম্পনের কারণে কিন্তু সেই কম্পন এবং ওই তারের নিজস্ব কম্পন যখন সমান হয়ে যায়, তখন সেখানে অনুনাদ সৃষ্টি হয় এবং তখন শব্দের প্রাবল্য বৃদ্ধি পায়। এবার শব্দকে আমরা যখন সংরক্ষিত করে রাখতে চাই, তখন আমরা টেপ রেকর্ডার ব্যবহার করি। এই টেপ রেকর্ডারে তড়িৎ প্রবাহকে চুম্বক ক্ষেত্রে রূপান্তর করে রেকর্ডিং এর মাধ্যমে বিভিন্ন সংকেত বা তথ্য রেকর্ড করা হয়।
এই জন্য আমরা আগে জেনেছি যে সিরামিক চুম্বক কিন্তু টেপ রেকর্ডারের মেমোরি হিসেবে ব্যবহার করা হয়, কেননা যেহেতু আমরা এখানে শব্দ শব্দ তরঙ্গকে চুম্বক ক্ষেত্রে রূপান্তরিত করে আমরা সংরক্ষিত করছি। রেকর্ডিং এর জন্য টেপ রেকর্ডারে ইলেকট্রোম্যাগনেটিক ট্রান্সডিউসার ব্যবহার করা হয়। যখন কেউ মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে কথা বলে তখন শব্দের কম্পন পরিবর্তনশীল ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি করে, যা একটি বিবর্ধক বা অ্যাম্প্লিফায়ারের ভেতর দিয়ে পাঠানো হয়। এই বিবর্ধকের ভেতর দিয়ে পাঠানোর কারণে শব্দ কিন্তু আমরা মাইক্রোফোনে যেটা বলি তার চেয়ে অনেক পলিশড বা অনেক বেশি আকারে কিন্তু আমরা রেকর্ড করে রাখতে পারি। বিবর্ধিত সংকেতকে একটি ইলেকট্রোম্যাগনেট হেডের নিকট পাঠানো হয়। এই হেডের ছোট ছোট বায়ু ছিদ্র থাকে। রেকর্ডিং এর সময় টেপের অনুজ্জ্বল পার্ট হেডের ছিদ্রের খুব কাছে চলে আসে। এ সময় পরিবর্তনশীল ইলেকট্রিক্যাল ইম্পালস ছিদ্রপথে চুম্বক ক্ষেত্র তৈরি করে, যা টেপের আয়রন অক্সাইডের সাথে ক্রিয়া করে সিগন্যাল ধারণ করে। আমরা এখানে দেখলাম যে কিভাবে চুম্বক ক্ষেত্র ব্যবহার করে আমরা শব্দ রেকর্ড করছি। যখন ভিডিও রেকর্ড করা হয়, ভিডিও রেকর্ড কিন্তু অডিও সহ চিত্র সব একসাথে ধারণ করে। তো ভিডিওর সাহায্যে যখন করা হয় তখন প্রথমে অডিওটাকে তো বৈদ্যুতিক তরঙ্গ চুম্বক ক্ষেত্রে আমরা রেখে দিলাম, আর যে ছবিটা থাকবে সেটিকে বৈদ্যুতিক সংকেত এবং পরে বৈদ্যুতিক তরঙ্গ রূপে সঞ্চারিত করা হয়। এই সংকেতগুলো রেকর্ডিং এর হেডের মাধ্যমে টেপের আয়রন অক্সাইডের সঞ্চিত চুম্বক ক্ষেত্র মধ্যে সঞ্চিত হয় এবং আমরা যখন সেটিকে প্লে করব তখন সেই চুম্বক ক্ষেত্রে সঞ্চিত আমার যে তথ্য ছিল সেগুলো বিদ্যুৎ এবং তরঙ্গ সৃষ্টি করে, যা আমরা ডিসপ্লেতে চিত্র আকারে দেখতে পাই। এভাবে করে আমরা ভিডিও টেপ রেকর্ডারে আমরা ছবি রেকর্ড করি, ভিডিও এবং অডিও একসাথে রেকর্ড করি এবং পরবর্তীতে আমরা শুনতে পারি। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে আমরা যেটি করছি সেটি হচ্ছে শব্দ তরঙ্গকে আমি চুম্বক ক্ষেত্রে সঞ্চিত করে রাখছি। এবার দেখব মাইক্রোফোন। মাইক্রোফোন হচ্ছে একটি ইলেকট্রো অ্যাকাউন্টিক ট্রান্সডিউসার, যা শব্দ তরঙ্গকে বিদ্যুৎ তরঙ্গে রূপান্তরিত করে এবং তারপর সেটিকে বিবর্ধিত করে টেলিকমিউনিকেশন ব্যবস্থার মাধ্যমে দূরবর্তী স্থানে প্রেরণ করে। যে যন্ত্রের সাহায্যে শব্দ তরঙ্গকে ইলেকট্রিক্যাল তরঙ্গে রূপান্তরিত করা হয় তাকে বলা হচ্ছে মাইক্রোফোন। মাইক্রোফোন কিন্তু এখন বহুল ব্যবহৃত হচ্ছে কোনো বক্তৃতার কাজে অথবা যে কোনো কনসার্টে, অথবা যে কোনো কথাকে আমরা যখন জোরে শুনতে চাচ্ছি, অথবা এখন ইভেন ক্লাস নেওয়ার সময় মাইক্রোফোন ব্যবহার করা হচ্ছে বড় কক্ষে, যাতে হচ্ছে সাউন্ড আরো অনেক বেশি অ্যাম্প্লিফাইড, অনেক বিবর্ধিত এবং পলিশড অবস্থায় আসে। দুই ধরনের মাইক্রোফোন মূলত আমরা দেখতে পাই, একটি হচ্ছে প্রেসার অপারেটেড মাইক্রোফোন আর একটি ভেলোসিটি অপারেটেড মাইক্রোফোন। এই মাইক্রোফোনে আমরা কথা বলছি, সেই কথাটা বিদ্যুৎ বা বৈদ্যুতিক তরঙ্গ হিসাবে যাচ্ছে এবং তারপর সেটি কিন্তু লাউড স্পিকারের সাহায্যে কিন্তু আমরা অনেক জোরে শুনতে পাচ্ছি। অর্থাৎ মাইক্রোফোন ব্যবহার করে যখন একজন শিল্পী গান গাচ্ছে তার কথাটা কিন্তু লাউড স্পিকার দিয়ে অনেক জোরে শোনা যাচ্ছে। অর্থাৎ লাউড স্পিকারে কিন্তু মূলত যে অ্যাম্প্লিফিকেশনের যে প্রধান কাজটা সেটি কিন্তু লাউড স্পিকার হয়ে থাকে। এখানে আমরা একটি লাউড স্পিকারের ছবি দেখছি। এখানে লাউড স্পিকার আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে লাউড স্পিকারে যে চুম্বক থাকছে, এখানে কয়েল থাকছে এবং এখান দিয়ে শব্দটা বের হচ্ছে। এখন আমরা দেখবো লাউড স্পিকার কিভাবে কাজ করে। ডাইনামিক লাউড স্পিকারে শক্তিশালী স্থায়ী চুম্বক, পোল পিস, পেপার কোন, ভয়েস কন্ট্রোল, স্পাইডার ও ধাতব ফ্রেম থাকে। ভয়েস কয়েলের ভেতর চুম্বক অবস্থান করে, তাই কয়েলটা সবসময় চুম্বক ক্ষেত্রের ভেতরে অবস্থান করছে। অর্থাৎ এই যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে কয়েলটি আছে, এই কয়েল থেকে কিন্তু দুটি তার বের হয়েছে এখানে। এই কয়েলটি সবসময় দুটি চুম্বকের মাঝখানে থাকছে, অর্থাৎ এই কয়েলটি সবসময় চুম্বক ক্ষেত্রে অবস্থান করছে। যখন অ্যাম্প্লিফায়ার থেকে বৈদ্যুতিক তরঙ্গ, অর্থাৎ যে আমরা মাইক্রোফোনে যে অডিও সিগন্যালটা দিলাম সেটি তো মাইক্রোফোন তাকে বৈদ্যুতিক তরঙ্গে রূপান্তরিত করে ফেললো। সেই বৈদ্যুতিক তরঙ্গ যখন এই কয়েলে এসে প্রবেশ করে, এখানে কয়েলে এসে প্রবেশ করে, তখন এই কয়েলটা কাঁপতে থাকে। এই ভয়েস কয়েলের সাথে যে পেপার কোন যুক্ত থাকে, পেপার কোনও কাঁপতে থাকে এবং এর সামনে বাতাসও কাঁপতে থাকে। বাতাসের এই কম্পন হচ্ছে মাইক্রোফোনের সামনে সৃষ্ট শব্দের কম্পনের একদম অবিকল প্রতিরূপ। অর্থাৎ মাইক্রোফোনের সামনে যে আওয়াজ করা হয় লাউড স্পিকার থেকে সেই একই আওয়াজ শোনা যায়। অর্থাৎ এখানে আমি ধরলাম যে আমার মাইক্রোফোন আছে, সেই মাইক্রোফোন থেকে যে শব্দটি আসছে
সেই শব্দের যে কম্পাঙ্ক থাকবে মাইক্রোফোন থেকে যে শব্দটি আসছে সেই শব্দের যে কম্পাঙ্ক থাকবে, আমার এখানে মাইক্রোফোন এই শব্দটাকে এখানে অ্যাম্প্লিফায়ারের মাধ্যমে সেই শব্দটাকে তীব্রতা বাড়িয়ে দেবে, এবং সেই শব্দটা যখন এখানে সেই কয়েলে এসে থাকবে এখানে সেটি কাঁপতে থাকবে, এবং এখানে যেই ফ্রিকোয়েন্সি ছিল সেম ফ্রিকোয়েন্সি শব্দ মাইক্রোফোন বের করে দিচ্ছে, তবে তার তীব্রতা বেশি থাকছে যেহেতু এটাকে অ্যাম্প্লিফাই করা হচ্ছে। এবার আমরা দেখব শব্দ দূষণ কি। শব্দ দূষণ হচ্ছে শব্দের আধিক্য। প্রত্যেকটা জিনিসের একটি লিমিট থাকে। যেমন আমরা যখন ক্লাসে থাকি, আমরা যে শব্দটা এক্সপেক্ট করি, আমরা যখন ঘুমাই আমরা কিন্তু সেই শব্দটা যদি আমাদের আশেপাশে থাকে আমরা কিন্তু ঘুমাতে পারবো না। অর্থাৎ মানুষের প্রত্যেকটা সিচুয়েশনে একটি নির্দিষ্ট পরিমাণ শব্দের বেশি যদি থাকে তাহলে মানুষ তার স্বাভাবিক কাজ করতে পারে না। সেই শব্দের আধিক্য আমাদের দেহ ও মনের উপর যে বিরূপ প্রভাব সৃষ্টি করে তাকে আমরা বলছি শব্দ দূষণ। শব্দ দূষণের প্রতিক্রিয়া অনেক। আমাদের স্নায়ু সংযোগ ব্যাহত হয় শব্দ দূষণের কারণে, কাজে মনোযোগ কমে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়, পরিপাক যন্ত্রের কাজে বিশৃঙ্খলা দেখা যায়, ফলে আলসার এবং অন্যান্য আন্তঃক্রিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়া আমাদের শ্রবণ যন্ত্র যে ক্ষতিগ্রস্ত হয় সেটা তো বলাই বাহুল্য শব্দ দূষণের কারণে। শব্দ দূষণ কিন্তু আমরা প্রতিনিয়ত ফেস করছি। বাইরে গেলেই আমরা প্রতিনিয়ত আমাদের প্রচুর হর্নের শব্দ থাকে, এবং এছাড়াও মানুষের অনেক চিল্লাচিল্লি অনেক কিছু থাকে, এবং এই কারণে কিন্তু আমাদের শ্রবণ ক্ষমতা আস্তে আস্তে কমে যাচ্ছে। শব্দের আমরা আগে বলেছি যে শব্দ মেজার করা হচ্ছে ডেসিবল দিয়ে। এই ডেসিবল হচ্ছে প্রথমে বলে দেই, শব্দটা হচ্ছে মূল একক হচ্ছে 1 বেল। 1 বেল ইকুয়ালস হচ্ছে 10 ডেসিবেল। তাহলে যদি আমরা ডেসিবেল হিসাব করতে চাই সেটি হবে হচ্ছে 10 ইন্টু লগ আই ডিভাইডেড বাই আই নট। আই হচ্ছে শব্দের তীব্রতা। শব্দের তীব্রতা হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলে শব্দ যে পরিমাণ শক্তি উৎপন্ন করতে পারে আমরা তাকে বলছি শব্দের তীব্রতা। এই আই নটটার মান হচ্ছে 10 টু দি পাওয়ার -12 ওয়াট পার মিটার স্কয়ার। এই আই নটটা এটাকে বলা হয় প্রমাণ তীব্রতা, অর্থাৎ 10 টু দি পাওয়ার -12 ওয়াট পার মিটার স্কয়ারকে আমরা বলছি প্রমাণ তীব্রতা। আর এই আইটা হচ্ছে আমার কোনো একটা নির্দিষ্ট শব্দের তীব্রতা, অর্থাৎ কোন একটা শব্দ প্রমাণ তীব্রতার থেকে কত অনুপাতে বেশি তার লগারিদমকে আমরা বলছি বেল, এবং তার লগারিদমের 10 গুণকে আমরা বলছি ডেসিবেল। এখান থেকে আসছে শব্দের একক। তাহলে আমরা শব্দকে মেজার করছি ডেসিবেল দিয়ে, যেটি হচ্ছে প্রমাণ তীব্রতা থেকে কোন শব্দ কত গুণ বেশি তীব্র তার লগারিদমের 10 গুণ হচ্ছে ডেসিবেল। তাহলে প্রথমে আসা যাক নীরব এলাকা। নীরব এলাকাতে সর্বোচ্চ একসেপ্টেবল শব্দের লিমিট হচ্ছে 45 ডেসিবেল। আবাসিক এলাকাতে হচ্ছে 50 ডেসিবেল। মিশ্র এলাকাতে হচ্ছে 80 ডেসিবেল। মিশ্র এলাকা বলতে বোঝাচ্ছে যেখানে আবাসিক এরিয়াও আছে আবার অফিসও আছে এরকম। বাণিজ্যিক এলাকাতে ডেফিনেটলি শব্দটা বেশি থাকবে, সেখানে সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা হচ্ছে 70 ডেসিবেল। আর যেগুলো শিল্প কারখানা সেখানে অনেক হ্যাভি মেশিনারি থাকে, সেখানে কিছুক্ষণ পর পর অনেক যানবাহন যেতে থাকে, অনেক কার্গো ভেহিকেল যায়, কাজে সেখানেও শব্দের মাত্রাটা আরো বেশি রাখা হয়েছে 75 ডেসিবেল। এর থেকে যদি কোনো কিছু বেশি শব্দ উৎপন্ন করে, যেমন আমার আবাসিক এলাকাতে সর্বোচ্চ মাত্রা হচ্ছে 50 ডেসিবেল। এখন একটা আবাসিক এলাকাতে যদি একজন মাইক নিয়ে গিয়ে অনেক জোরে জোরে শব্দ চিৎকার করছে মাইক নিয়ে, এবং সে যে শব্দ উৎপন্ন করছে তা 50 ডেসিবেলের বেশি, তাহলে আমরা বলবো যে সে মাইকটি সেখানে শব্দ দূষণ করছে, এবং এটি কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে তার বিরুদ্ধে, কারণ না এটি একটি অপরাধ শব্দ দূষণ। ডেসিবেল স্কেল নিয়ে বলেছি। ডেসিবেল স্কেল যেটি বললাম যে প্রমাণ তীব্রতা থেকে যত গুণ বেশি তার লগারিদম হচ্ছে ডেসিবেল। মানুষের শ্রুতিযোগ্য শব্দের অতি ক্ষুদ্র পরিমাপকে যে স্কেলের সাহায্যে পরিমাপ করা হয় তাকে বলে ডেসিবেল স্কেল। যেহেতু এটি হচ্ছে কত গুণ বেশি, এবং এটিকে যেহেতু আমি 10 ভিত্তিক লগারিদম করছি, যেহেতু ডেসিবেলটাকে আমরা মাপছি লগারিদম স্কেলে, কাজেই এখানে কিন্তু
10 ডেসিবেল শব্দ অপেক্ষা 20 ডেসিবেল শব্দ হচ্ছে 10 গুণ বেশি হবে। অর্থাৎ ডেসিবেলের মান যদি 10 ডেসিবেল শব্দ একটা আমরা পাই, আর একটি যদি 20 ডেসিবেল পাই, এর অর্থ কিন্তু মাত্র 10 ডেসিবেল বেশি না, এর মানে হচ্ছে এই শব্দ থেকে এই শব্দ 10 গুণ বেশি, যেহেতু আমরা এটাকে 10 ভিত্তিক লগারিদমে হিসাব করছি। একইভাবে 30 ডেসিবেল শব্দ, সেটি কিন্তু 3 গুণ বেশি না, সেটি হবে হচ্ছে 10⁻² গুণ বেশি, অর্থাৎ 100 গুণ বেশি হবে। অর্থাৎ আমি যদি এখানে বলি যে এখানে 10 ডেসিবেল, তারপরে 20 ডেসিবেল, 30 ডেসিবেল, 10 থেকে 20 ডেসিবেল হচ্ছে 10 গুণ বেশি, আবার 20 থেকে 30 হচ্ছে আরো 10 গুণ বেশি, অর্থাৎ 10 থেকে 30 হচ্ছে আসলে আমার 100 গুণ বেশি শব্দ। কেননা এটি হচ্ছে আসলে এখানে দেখেছি যে এটা থেকে এটা হচ্ছে প্রমাণ তীব্রতা 10⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। এটি থেকে কোন একটি শব্দ কত গুণ বেশি তীব্র তার 10 ভিত্তিক লগারিদম, সেটি হচ্ছে ডেসিবেল। এখন আমরা দেখব খনিতে দূষিত গ্যাসের অস্তিত্ব নির্ণয় করার ক্ষেত্রে কিভাবে শব্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা যেটা কোন একটা খনিতে যদি দূষিত গ্যাস থেকে থাকে বলে সন্দেহ করা হয়, তাহলে কিছুটা বায়ু একটা অর্গান নলে নেওয়া হয়। অর্গান নল হচ্ছে অনেকটা এরকম এরকম একটি নল, এর ভেতরে আমরা এই দূষিত বায়ু নিচ্ছি। আরেকটি অর্গান নল, তার ভেতরে আমরা নর্মাল যে বাতাস সেটিকে নিচ্ছি, অর্থাৎ এটি হচ্ছে আমার দূষিত বায়ু, আর এটিতে আছে হচ্ছে আমার বিশুদ্ধ বায়ু। এখন যদি এইখানে যে বিশুদ্ধ বায়ু থাকে, বিশুদ্ধ বায়ুর ভেতরে যে শব্দ আছে সেটার কম্পাঙ্ক যদি হয় F1, আর দূষিত বায়ুর ভেতরে যদি হয় কম্পাঙ্ক সেটা যদি হয় F2। এখন আমরা যদি এই দুইটা বায়ুর উপরে যদি আমরা টিউনিং ফর্ক দিয়ে আমরা শব্দ তরঙ্গ সৃষ্টি করি, তাহলে আমরা দেখবো বিট সৃষ্টি হচ্ছে, কেননা তাদের মধ্যে শব্দের কম্পাঙ্ক ডিফারেন্ট। আর যদি দেখি কোনো বিট সৃষ্টি হচ্ছে না, তখন আমরা বুঝতে পারবো যে উভয়ের কম্পাঙ্ক সেম। কারণ উভয়ের কম্পাঙ্ক সেম হলে কোনো বিট সৃষ্টি হবে না, কারণ আমরা দেখেছি বিটের সংখ্যা হচ্ছে F1 এবং F2 এর ডিফারেন্স। অর্থাৎ আমি একটি খনি থেকে আমি বাতাস নিলাম, সেই বাতাস যদি বিশুদ্ধ হয় তাহলে তার কম্পাঙ্ক এবং আমার এখানে বিশুদ্ধ বাতাসের কম্পাঙ্ক কিন্তু সেম হবে। তখন আমরা এখানে যদি একটি শব্দ তৈরি করি, এখানে একটি শব্দ তৈরি করি, তাদের মধ্যে যেহেতু দুজনেরই সেম কম্পাঙ্ক, কাজে আমার কোনো বিট সৃষ্টি হবে না। তখন আমি বুঝতে পারবো যে না, খনির ভেতরে কোনো দূষিত বাতাস নেই। বাইরের বিশুদ্ধ বাতাসও শব্দের কম্পাঙ্ক যা, খনির বাতাসও শব্দের কম্পাঙ্ক তাই। কিন্তু যখন বিট সৃষ্টি হবে তখন আমি বুঝবো যে বাইরের বিশুদ্ধ বাতাসে যে কম্পাঙ্ক, খনির বাতাসে কম্পাঙ্ক তার চেয়ে ভিন্ন, কেননা বিট সৃষ্টি হচ্ছে। তখনই আমি বুঝতে পারবো যে খনির ভিতরে দূষিত বাতাস আছে। এভাবে করে আমরা বিট সৃষ্টির মাধ্যমে আমরা খনিতে দূষিত গ্যাসের অস্তিত্ব নির্ণয় করতে পারবো। এবার আমরা জানবো সনিক বুম সম্পর্কে। সনিক বুম হচ্ছে যেই প্লেনগুলো আল্ট্রাসনিক স্পিডে চলে, সেই প্লেনগুলো যখন শব্দের ব্যারিয়ার ভেঙে চলে যায় তখন একটি বিকট আওয়াজ মানুষের কানে চলে আসে। এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে সনিক বুম। যেমন F-16, MiG-29 এই বিমানগুলোতে শব্দ সনিক বুম তৈরি হয়। অর্থাৎ আমি সহজভাবে বলতে গেলে যে সমস্ত প্লেনের গতিবেগ সর্বোচ্চ, যে সমস্ত প্লেন ধীরে ধীরে শব্দের বেগের চেয়ে বেশি বেগে চলতে পারে, অর্থাৎ শব্দের বেগ তো 332 মিটার পার সেকেন্ড, এর থেকে বেশি বেগে যে সমস্ত প্লেন চলে, তখন তাদের এই শব্দ এখানে কিন্তু বাতাস এভাবে করে তাদের দুই সাইডে চলে যায় এবং তখন তাদের সামনে এবং পেছনে উভয় স্থানে শব্দের পকেট সৃষ্টি হয়। তখন তারা এই শব্দের ব্যারিয়ার ভেঙে সামনের দিকে চলে যায় এবং তখন একটি বড় বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়। এটিকে বলে সনিক বুম। তবে সব ক্ষেত্রে কিন্তু এরকম আমরা কিন্তু নর্মাল প্র্যাকটিক্যাল ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা এরকম শব্দের ব্যারিয়ার ভাঙার মতো শব্দ কিন্তু আমরা শুনতে পাই। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন যদি ভিজা একটা টাওয়েল অথবা ভিজা একটা কাপড়, এটাকে যদি আমি বাতাসে অনেক জোরে আমি নাড়াই, অনেক জোরে আমি বাতাসে বাড়ি দেই, আমি তখন সপাত করে একটা শব্দ পাবো। অথবা একটা চাবুক কিন্তু আমি কোনো জায়গাতে বাড়ি দিলাম না, শুধুমাত্র বাতাসে আমি জোরে করে চালালাম, আমি সপাত করে একটা শব্দ শুনতে পাবো। এটার কারণ হচ্ছে ওই চাবুকের যে বেগটা আছে সেটা সামনে যে বাতাস আছে সেই বাতাসটা কেটে চলে যাচ্ছে, তখন এই শব্দটা, তখন আমি এখানে
সেই বাতাসে ব্যারিয়ার, বাতাসটা কেটে চলে যাচ্ছে, সেখানকার শব্দটা আমি শুনতে পাচ্ছি। অথবা গুলির মাধ্যমেও কিন্তু সনিক বুম তৈরি করা যায়। একটা বুলেট যদি শব্দের বেগ হচ্ছে 332 মিটার/সেকেন্ড, যদি কোনো বুলেটের বেগ 332 মিটার/সেকেন্ডের বেশি হয়, তাহলেও কিন্তু আমরা সনিক বুম শুনতে পাবো। এই সনিক বুম যে সমস্ত বিমান চলতে পারে তাদেরকে বলা হচ্ছে সুপারসনিক বিমান, অর্থাৎ যাদের বেগ শব্দের চেয়ে বেশি। এই সুপারসনিক বিমানকে মোটামুটি দুই ধরনের সুপারসনিক বিমান আমরা পেয়ে থাকি। যাদের ম্যাক সংখ্যা 1 সেই বিমান শব্দের গতিতে চলে, আর যাদের ম্যাক সংখ্যা 2 সেই সমস্ত বিমান শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে চলে। এবার আমরা দুটি জিনিস সম্পর্কে জানবো, একটি হচ্ছে আইসোফোন আর একটি সিক্সোফোন। আইসোফোন হচ্ছে এক ধরনের টেলিফোন যার সাহায্যে অপারেটর ছাড়াই টেলিফোনকারীর নাম এবং দেয়া সংবাদ লিখে রাখা হয়। এটি কিন্তু বর্তমানে অনেক প্রচলিত এবং বর্তমানে প্রায় সব টিএনটি ফোনের সাথেই কিন্তু এই মেসেজ রেকর্ড করার অপশনটি থাকে। এর সাহায্যে আমরা কোনো ধরনের অপারেটর ছেড়ে আমরা টেলিফোনকারীর নাম, সংবাদ সবকিছু লিখে রাখতে পারছি। আর যেটি সিক্সোফোন, সেটি হচ্ছে একটি স্বয়ংক্রিয় স্টেনোগ্রাফার, যার সাহায্যে যে কোনো ধরনের ডিকটেশন ধরে রাখা যায় এবং প্রয়োজন হলে বাজিয়ে শোনা যায়। অর্থাৎ যে কোন স্টেনোগ্রাফার, সিস্কোফোন হচ্ছে এক ধরনের স্বয়ংক্রিয় স্টেনোগ্রাফার, যার সাহায্যে আমরা ডিকটেশন ধরে রাখতে পারবো। অর্থাৎ আমি এই সিক্সোফোন যন্ত্রটাকে আমি যদি একটি রুমে রেখে দিই, সে ওখানে থাকবে এবং আমি রুম থেকে বের হয়ে চলে গেলাম। এখন অন্য কেউ কিছুক্ষণ পরে এসে রুমে এসে কোনো কথা বললো, যখনই কোনো কথা সে শুনতে পাবে তখন সেই কথাটাকে সে ডিটেক্ট করবে এবং সেই কথাটাকে স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করে রাখবে। আমরা এরপরে যখন আবার ফিরে আসবো তখন আবার সেই কথাটা আমরা বাজিয়ে শুনতে পাবো। অর্থাৎ সিক্সোফোন দিয়ে কিন্তু আমরা ইন্টেলিজেন্সের কাজে বা গোয়েন্দা সংক্রান্ত যে কোনো কাজে ব্যবহার করা যায়। অর্থাৎ এটিকে আমরা কোনো রুমে রেখে দিলে সে যখনই কোনো শব্দ ডিটেক্ট করবে তখন সে এটাকে রেকর্ড করা শুরু করবে। এটি হচ্ছে সিক্সোফোনের বৈশিষ্ট্য এবং পরবর্তীতে আমরা সেটিকে বাজিয়েও শুনতে পারবো। এবার আমরা দেখবো যে আমরা যে অডিটোরিয়াম যখন দেখি, অডিটোরিয়ামে দেখবো আমরা অডিটোরিয়ামের ছাদ বাঁকানো থাকে এবং দেয়ালে নরম আঁশযুক্ত পদার্থ দ্বারা আবৃত থাকে অথবা ফোমের দেয়াল থাকে। এর মূলত কারণ হচ্ছে অডিটোরিয়ামে যেহেতু হচ্ছে ছাদ অনেক উঁচু হয়, ছাদ উঁচু হওয়ার কারণে যেটা হয় সেটা হচ্ছে এখানে দেয়ালটাকে যদি বাঁকিয়ে দেওয়া হয়, তাহলে এখান থেকে কেউ যদি কোনো কথা বলে সেই শব্দ তরঙ্গ এখান থেকে প্রতিফলিত হয়ে একদম পিছনের দিকে যে শ্রোতা আছে তার কাছ পর্যন্ত পৌঁছে যাবে। এ কারণে ছাদ বাঁকানো হয়। আর দেয়ালে ফোম বা আঁশযুক্ত পদার্থ দ্বারা আবৃত করা থাকে যাতে শব্দের প্রতিধ্বনি না হয়। কারণ হলঘরগুলো অনেক বড় হয়, যদি এখান থেকে লোক কোনো কথা বলে সেই শব্দ এখানে এসে এটার দূরত্ব যদি 16.6 মিটারের বেশি থাকে, তাহলে সেটি আবার প্রতিধ্বনিত হয়ে শ্রোতার কাছে ফিরে আসবে এবং সেক্ষেত্রে শ্রোতার কনফিউশনে পড়ে যাবে যে এত শব্দ, এই শব্দের কারণে আসল শব্দটা শুনতে পাবে না। কিন্তু এখানে যদি বিভিন্ন ধরনের নরম আঁশযুক্ত যেমন ফেল্ট অথবা কাপড় অথবা ফোম দিয়ে এটি ঢাকা থাকে, তখন এই শব্দটিকে কিন্তু সেই আঁশযুক্ত কাপড় বা ফেল্ট বা ফোম এরা শোষণ করে নেবে এবং তখন আর শব্দ প্রতিফলিত হবে না। এ কারণে অডিটোরিয়ামে বা সিনেমা হলগুলোতে আমরা দেখবো দেয়ালটা ফোম দিয়ে অথবা নরম আঁশযুক্ত কাপড় দিয়ে আবৃত করা থাকে, যাতে যে শব্দটা উৎপন্ন হচ্ছে সেটা কোনো প্রতিধ্বনি সৃষ্টি না হয় এবং শ্রোতারা সহজেই আসল শব্দটা শুনতে পারে। এবার আমরা দেখব ঘরের জানালার কাঁচ যদি আমরা বায়ু নিরুদ্ধভাবে বন্ধ রাখি তাহলে ঘরের বাইরের শব্দ একেবারেই শোনা যায়। এটির কারণ হচ্ছে যেহেতু বায়ু নিরুদ্ধ রাখা মানে হচ্ছে আমি এখানে আর কোনো ফাঁকা রাখছি না, শব্দ কাঁচ ছাড়া অন্য কোনো ভাবে ঢুকতে পারছে না। এখন শব্দ যখন কাঁচের কাছে আসবে এবং কাঁচ যদি বন্ধ থাকে, বাইরের উৎপন্ন শব্দকে শুনতে হলে ওই শব্দকে প্রথমে বায়ুমণ্ডল থেকে কাছে আসতে হবে এবং তারপর কাঁচ মাধ্যম থেকে ভেতরে আসতে হবে। বায়ু মাধ্যম এবং কাঁচ মাধ্যমের ঘনত্বের পার্থক্য খুব বেশি হওয়ায় মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে শব্দের বিস্তার হয়। তাই বাইরের বায়ু মাধ্যমে উৎপন্ন শব্দ বায়ু নিরুদ্ধ ঘরের ভেতরে একেবারেই শোনা যায় না। অর্থাৎ এখানে যে কাঁচটি থাকবে, বাইরে থেকে শব্দ আসছে, সেই শব্দটি কাঁচকে ভেদ করে আর ভেতরে আসতে পারে না। এই কাঁচ মাধ্যমেই শব্দটি
বিস্তৃত হয়ে যায় এবং শব্দটি আর ভেতরের দিকে আসে না। এই কারণে কাঁচ দিয়ে ঘরগুলো সাউন্ড প্রুফ করা যায়। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো। বাতাসে কম্পন সৃষ্টি করে শব্দ এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছায় শূন্যস্থানের ভেতর দিয়ে, তাই শব্দ চলাচল করতে পারে না, কেননা শূন্যস্থানে সে আর কোনো কম্পন সৃষ্টি করার মতো কাউকে পাচ্ছে না। কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি, কারণ কঠিন মাধ্যমে স্টিফনেস সবচেয়ে বেশি, বাতাসে কম থাকে, এবং শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য। 20°C তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ হচ্ছে সেকেন্ডে 344 মিটার। তাপমাত্রা বাড়লে শব্দের বেগ বাড়ে। শব্দের বেগ আলোর বেগের চেয়ে 10 লক্ষ গুণ কম। এ কারণে বজ্রপাতের ক্ষেত্রে শব্দ পরে শোনা যায়, আগে আলো দেখা যায়। ডেসিবেল এককে শব্দের বেগ পরিমাপ করা হয়। এই ডেসিবেল এসেছে বেল থেকে। এক বেল হচ্ছে 10 ডেসিবেলে। এই বেল হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম বেল বিজ্ঞানী, তার নামানুসারে শব্দের এককে বেল হিসাবে প্রকাশ করা হয়। ডেসিবেল স্কেলে 10 পয়েন্ট বৃদ্ধি পাওয়ার অর্থ শব্দের তীব্রতা 10 গুণ বৃদ্ধি পাওয়া। শব্দের তীব্রতা 10 ডেসিবেলের কম হলে মানুষ তা শ্রবণ করতে পারে না। কিছু কিছু ছোট ছোট শব্দ আমরা দেখতে পাচ্ছি, আমার পাতা পড়া শব্দ হচ্ছে 10 ডেসিবেল, ফিসফিসের শব্দ হচ্ছে 30 ডেসিবেল। তবে 10 ডেসিবেলের কম হলে মানুষ শুনতে পারে না। আমরা যখন কোনো জায়গাতে আমরা বলি যে এখানে আলোচনাটা গোপন ভাবে করতে হবে, তাহলে তখন আমরা যে আস্তে আস্তে কথা বলি সেটির তীব্রতা মোটামুটি 30 থেকে 40 ডেসিবেলের মধ্যে থাকে। শহরের ব্যস্ত রাস্তায় শব্দের তীব্রতা থাকে 70 ডেসিবেলের মতো। পারমাণবিক বোমা সবচেয়ে বেশি তীব্র শব্দ উৎপন্ন করে, যেটির পরিমাণ প্রায় 210 ডেসিবেল। আর বজ্রপাতের শব্দ হয় 110 ডেসিবেল। মানুষের চিৎকারের শব্দ 110 ডেসিবেল। এবং আমরা বলেছি মানুষ 20 থেকে 20,000 হার্টজ কম্পাঙ্কের শব্দ শুনতে পায়। এরই মাধ্যমে শেষ হলো আমাদের শব্দ সংক্রান্ত আলোচনা। ধন্যবাদ।